আপনি তার মানে চোখ কাটেন, চোখ কেটে কিভাবে কি করছেন? আমরা যেমন ছোটোবেলায় ওই মাইক্রোস্কোপের তলায় বায়োলজিতে দেখায় না, ব্যাঙের বিভিন্ন পার্ট কেটে দেখানো হয় বা এরকম মাইক্রোস্কোপের তলায় দেখি আমরা, রাইট? তো সেটাই আমরা চোখে করি, সার্জারিটাই মাইক্রোস্কোপের তলায় হয়। আচ্ছা, আমি দেখেছি ছোট ছোট বাচ্চাদেরও এখন ছানি পড়ছে, তো এইটা এখন মানে বাচ্চাদের কেন হচ্ছে? এবার বাচ্চাদের ছানি নিয়ে যে কথাটা বললেন, বাচ্চাদের ছানির সার্টেন প্রিভ্যালেন্স আছে, মানে 100 জন বাচ্চার মধ্যে কিছু বাচ্চার কনজেনিটাল ক্যাটারাক্ট হবে, মানে এটা আমরা চাই বা না চাই হবে। স্ক্রিন টাইমের ফলে কি কি প্রবলেম হয়? আমি স্ক্রিনে যখন সিনেমা দেখছি এত বেশি কনসেন্ট্রেট করছি, আমি ভুলে যাচ্ছি চোখের পাতাটা ফেলবো। আই ডোনেট কি করা উচিত? আর একটা হয় ব্লু লাইট গ্লাসেস, এইটা কি সত্যি কাজ করে? এই আই ফ্লু বা জয় বাংলা বা যাই হোক, এই জিনিসটা নিয়ে অনেক কিছু, মানে অনেকে বলতে এই ওর চোখের দিকে তাকাস না, তুই সানগ্লাস পর নয় ছড়িয়ে যাবে, আমি তাকালেই ছড়িয়ে যাবে। এটা কি তাকালে ছড়ায়? চোখ বন্ধ করলে আমরা কি দেখি? অন্ধকার তো। তাহলে বুঝতে পারছেন আমাদের লাইফে চোখের ইম্পর্টেন্সটা কতটা। আজকে সেই চোখের বিষয়বস্তু নিয়েই আমাদের পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন ডক্টর সায়ন্তন ঘোষ। সায়ন্তন দা আজকে আমাদের চোখের বিষয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে। ড্রাই আইয়ের সমস্যা নিয়ে কথা বলেছে, স্ক্রিন টাইম নিয়ে কথা বলেছে। এই যে আমরা ফোন ঘাঁটি, এর ফলে আমাদের লাইফে বা আমাদের চোখে কি কি ঘটতে পারে, কি কি সমস্যা আসতে পারে, সব কিছু নিয়ে কথা বলেছে। প্লাস চোখে ছানি পড়া থেকে শুরু করে আর কি কি সমস্যা চোখে আপনাদের ভবিষ্যতে হতে পারে, সেই সমস্যাগুলো নিয়েও কথা বলেছে। তো চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। ডক্টর সায়ন্তন ঘোষ, ওয়েলকাম টু ইউটিএস। আজকে আপনাকে ডাকার কারণ আমাদের এই চোখ, আমার তো বিশেষ করে প্রচুর প্রবলেম আছে চোখ নিয়ে, সেটা আর বলার কিছু নেই, সবাই জানে। আমার মনে হয় যে চোখের প্রবলেম, মানে চোখটা মানুষের দেহে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ ওটা আমরা দেখি, ওটার দ্বারাই আমরা দেখতে পাই। আর এখন বিশেষ করে 2024 বা 2020 এর পর আরও চোখের প্রবলেম বাড়ছে। 2000 মানে এর পর বিশেষ করে আরও চোখের প্রবলেম মানুষের বাড়ছে। এটা এখন এত বাড়ছে কেন? আচ্ছা, থ্যাংক ইউ ফর কলিং মি আপ। প্রথম হচ্ছে যে মানে চোখ কোন জায়গায় দাঁড়িয়েছে যদি ভাবতে হয়, তাহলে সবাইকে বলবো একটু চোখ বন্ধ করে না একবার হাঁটার চেষ্টা করুন। পৃথিবীটাকে একটু অন্যরকম লাগে, রাইট? সো আমরা ব্লাইন্ডনেস বা ভিজুয়াল ডিসেবিলিটি ব্যাপারটা বুঝি না, কিন্তু যদি এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে চোখ বন্ধ করে হাঁটতে হবে। একটু হাঁটলেই বোঝা যাবে যে সেটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ওটা যদি না থাকে তাহলে পৃথিবীটা অন্যরকম লাগে। এবার পরের প্রশ্ন হলো যে 2020 সালের পর থেকে কেন বাড়ছে? এবার হয়তো আমাদের চোখে পড়ছে বেশি বিকজ ইয়াং জেনারেশন বেশি এফেক্টেড হচ্ছে। আদারওয়াইজ প্রিভ্যালেন্স ওয়াইজ খুব একটা চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। হ্যাঁ, চোখে পড়ছে যে সবার চোখে চশমা কেন বেশি, হয়তো স্ক্রিন টাইম বেড়ে গেছে, সেটা একটা কারণ হতে পারে। আমরা আগে যতজন বাচ্চাকে রিফ্র্যাকশনের জন্য পেতাম তার থেকে অনেক বেশি বাচ্চা পাচ্ছি। কিন্তু এটাও হয়তো ঠিক যে এখন অ্যাম্বলায়োপিয়ার চান্সেস, মানে আনকারেক্টেড অ্যাম্বলায়োপিয়া, বাচ্চার অনেক কম বয়সে আসছে ফর রিফ্র্যাকশন রাদার দ্যান আফটার 10 years, সেরকম অবস্থায়। আর এখন অনেকগুলো স্ক্রিনিং প্রোগ্রাম কাজ করে একই সঙ্গে। স্কুল আই হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম কাজ করে হসপিটালগুলো, এই সরকারি স্কুলগুলোতে, ইভেন বেসরকারি স্কুলেও কিছু কিছু আই স্ক্রিনিং প্রোগ্রাম কাজ করে। সেখান থেকেও কিন্তু ডায়াগনোসিস হয়। হ্যাঁ, ডেফিনেটলি এর পর থেকে কিছুটা এফেক্ট বেড়েছে, কিন্তু তার মানে এই নয় যে শুধু কোভিডের জন্যই বেড়েছে। স্ক্রিনটাই মেবি ওয়ান অফ দ্য রিজন, রাইট? আচ্ছা, বাকি রিজনগুলো কি? বাকি রিজনস হচ্ছে আমরা আমাদের নর্মাল লাইফস্টাইল থেকে সরে যাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম হয়তো আমাদের কাছে বিকেলবেলা খেলাধুলো করতে যাওয়াটা একটা পার্ট অফ লাইফ ছিল, কিন্তু এখন একটা বাচ্চা পড়াশুনো করে আর 4টে থেকে 5টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে। তাহলে ওর লাইফে খেলাধুলোর টাইমটা অনেক কমে গেছে, তাহলে প্রপার হেলদি এনগেজমেন্টস খুব কম হয়। ম্যাক্সিমাম জিনিসটাই ইঁদুর দৌড়, এবং আমরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেটাকে প্রমোট করি, তো সেগুলো হয় না। তাহলে হেলদি লাইফস্টাইল খুব কম। এবার সেকেন্ডলি এটাকে বলি আমরা নিউট্রিশন, যে কি খাচ্ছে কি দেখছে।
খাওয়াটা দুজন ওয়ার্কিং পেরেন্টস হলে একটু অসুবিধা হয়, কারণ কে দেখছে কে না দেখছে, বাচ্চা কার কাছে থাকছে সেটা একটা বড় কথা। তারপরেও হচ্ছে বাচ্চা যে যখন কিছু পড়াশুনো করছে কি করছে, সেই সময় সে কিসে পড়াশুনো করছে, সে কি বই মানে কোনো রিডিং মেটেরিয়াল নিয়ে পড়ছে নাকি কোনো স্ক্রিনে পড়ছে, অনলাইন ক্লাস করছে নাকি। ইভেন আমার কাছে কিছু পেশেন্টস আছে ক্লাস 6-7 পড়ে, তারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের স্ক্রিন টাইম মোর দেন 6 to 7 hours। আচ্ছা, ওরা অনলাইনে সেখানে পড়াশুনো করে, অনলাইনে তাদের কোচিং হয়। তাহলে এবার এটাকে আটকাবেন কিভাবে? এটা খুব ডিফিকাল্ট এটাকে আটকানো, এটা বলাটা খুব ডিফিকাল্ট যে ভাই তুমি পড়াশোনা করো না, তাহলে কি করবে না সে? তাকে তখন আমরা কিছু মেজার্স বলি যে একটা পার্টিকুলার ডিস্টেন্সে বসতে, একটা পার্টিকুলার বড় স্ক্রিন ইউজ করতে, মোবাইলে না করতে। এবার ইফ সামবডি কামস টু ইউ, যে এসে বলে যে না আমি মোবাইলই আছে বাড়িতে, অন্য কিছু নেই, ওটা দিয়ে পড়াশোনা করে, হাউ উইল ইউ টেল হিম অর হার? তো এগুলো হচ্ছে ডিফিকাল্ট জায়গা, যেগুলো আমাদের কাছে হয়তো পরিষ্কার কোনো সলিউশন নেই। তবে একটা সলিউশন করা যেতে পারে যে প্রত্যেকটা বাচ্চাকে বিকেলবেলা তাদের পিয়ারদের সঙ্গে মিশতে দিন, খেলতে যেতে দিন, একটু সময় তাদের এন্টারটেনমেন্টের জন্য রাখুন, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য রাখুন। সবসময় বসে বসে পড়াশুনো করছে এই ব্যাপারটা যেন না হয়, বা কিছু কাজ করছে মানে ব্রেনকে এনগেজিং যে কাজগুলো সেখান থেকে একটু শিফট করে অন্য কিছু। কামিং টু দ্য ইয়াং পার্সনস, যে এটা তো বাচ্চাদের হলো, যে ইয়াং পার্সনসদের ক্ষেত্রেই বা কেন বাড়ছে। এবার দেখুন, প্রথমে ছিল কি, অন্তত কোভিডের আগে অবধি ওটিটির এত রমরমা ছিল না। এখন কিন্তু এন্টারটেনমেন্টটা প্রথমে মুভি স্ক্রিন, তারপর থেকে টিভির থেকে এখন চলে এসছে ওটিটি মোবাইলে। এবার ফ্রি ইন্টারনেট অ্যান্ড ওটিটি কামস হ্যান্ড ইন হ্যান্ড। এবার দুটো যখন পাশাপাশি আসছে, মানুষ সবসময় মোবাইলে দেখাটা প্রেফার করছে। আর ওই বাচ্চাদের ক্ষেত্রেও ইয়াংদের ক্ষেত্রেও কীভাবে মোবাইল ইউজ করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মোবাইলে যদি আমি তার ব্রাইটনেস অনেক বাড়িয়ে রাখি, সবসময় মোবাইলটাকে চোখের সামনে রেখে শুয়ে শুয়ে আরাম করে দেখি, দ্যাটস নট এ প্রপার ভিউইং পজিশন। আর বড় জিনিসে দেখা সবসময় ভালো রাদার দেন ছোটো জিনিস, এবং আমাদের চোখগুলো না রিফ্লেক্টেড লাইটের জন্য বেশি অভ্যস্ত রাদার দেন সেলফ গ্লোয়িং বা সেলফ ইলুমিনেটিং স্ক্রিনসের জন্য। এটা হলো আরেকটা ফ্যাক্ট যেটা ইয়াংদের জন্য হচ্ছে। আর বয়স্কদের জন্য বা ইয়াংদের জন্য আরেকটা বড় কারণ হচ্ছে স্ট্রেস। অ্যালার্জি কনজাংটিভাইটিস এখন প্রচুর বেড়ে গেছে। তো কেন এত ড্রাইনেস, এত কিছু হয় কেন? মানুষের ঘুমই হয় না। মানে আই হ্যাড এ পেশেন্ট, আমার রিসেন্টলি এসে, তার সামনে বিয়ে, মানে গতকালই মোস্ট প্রবাবলি বিয়ে ছিল। তো সে মেকআপ করছে, মেকআপ করে সে অ্যাপ্রিহেন্সিভ হচ্ছে যে ওইটার জন্য আমার অ্যালার্জি হবে। ঘুমোচ্ছে না, এত কিছু রয়েছে, পরপর গোটা 1 মাস 1.5 মাস ধরে সে অ্যালার্জি কনজাংটিভাইটিসে ভুগছে। কিন্তু এটা তো হওয়ার কারণ নেই, কারণ তার ঘুমটা কম। যেহেতু সে এতদিন ছুটি নেবে, তাই জন্য সে নর্মাল যে আইটি কোম্পানিতে কাজ করে সেখানে নিজের এনগেজমেন্টটা বাড়িয়ে দিয়েছে, ওয়ার্কিং আওয়ার্সটা বাড়িয়েছে, এতদিন ছুটি নেবে বলে লোড বেশি নিয়েছে। তো এগুলোকে আপনি প্রিভেন্ট করবেন কীভাবে? প্রবাবলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রপার কাউন্সেলিং দরকার। মানুষকে নিয়ে বোঝাতে হবে যে এটা কখন করবেন এবং কেন করবেন। সো প্রবাবলি দিস আর দ্য রিজনস। আপনি যদি বলে দেন যে কখন করবে, মানে সব বলতে হবে না, বেসিক যে কি করা উচিত, কি লাইফস্টাইল, মানে এখন অনেক লাইফস্টাইল কোচ বেরিয়েছে, রাইট? তো বলে যে লাইফস্টাইলের যে মার্কেট, তার প্রপোজিশনস হচ্ছে এখন 15-fold হবে আগামী 4-5 বছরে। ইটস কামিং টু ইন্ডিয়া। তার বড় কারণ হচ্ছে যে আমাদের সবার লাইফস্টাইলসগুলো একটু একটু করে চেঞ্জ হচ্ছে। কিছু বেসিক জিনিস বলতে পারি। প্রথম কথা, সকালবেলা উঠে কিছুক্ষণ সময় হাঁটতে বেরোন বা এক্সারসাইজ করুন। সেকেন্ড জিনিস হচ্ছে, জীবনের সবটা সময় না ওই স্ক্রিনের মধ্যে গুঁজে রাখলে হবে না, মাথাটাকে বার করে কিছু বই পড়তে হবে। ওল্ডার হ্যাবিটস আর গুড হ্যাবিটস। মানে আমরা কিছু জিনিস যেমন করি, আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে নামহীন বলে, সেখানে আমরা বলি যে আপনারা আমার সঙ্গে আসুন, এসে চা খান, চা এবং টা আমার কাছ থেকে ফ্রি, কিন্তু বই বা নিউজ পেপারটা আপনাকে পড়তে হবে, এসে কষ্ট করে আমাদের সঙ্গে থেকে পড়তে হবে, কাইন্ড অফ দ্যাট। মানে আমি লোকজনকে এটাও বলি যে চাটা আমি ফ্রি দেবো, কিন্তু বইটা পড়ুন। তো এই ধরনের অল্টারনেট যে হ্যাবিটসগুলো আমাদের এতদিন ধরে সাস্টেন করে এসছে, সেটাকে যদি আবার আমরা একটু প্রমোট করি সেটা ভালো হবে। তাহলে প্রথম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সকালবেলা একটু হাঁটুন, বিকেলবেলা পারলে বাচ্চাকে খেলতে পাঠান। নিজের পক্ষে হয়তো তো সম্ভব হবে না, মানে দিনে কিছুটা সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কিছুটা সময় ওই বই পড়া, নিউজ পেপার পড়া, যেগুলো ওল্ডার হ্যাবিটস ছিল সেগুলোর মধ্যে নিজেকে এনগেজ করুন। আমরা আগে আড্ডা মারতাম, এখন মারি না। তো সেই ধরনের কাজ যেটা কিনা মাথাটাকে একটু অন্য দিকে নিয়ে যায়, রাদার দেন সবসময় একমুখী ভাবনা যে এটার পরে এটা করতে হবে, টার্গেট ওরিয়েন্টেড ভাবনার বাইরে। আর চোখের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্রিন টাইম কমান।
স্ক্রিন যদি ইউজ করতেই হয় বড় স্ক্রিন ইউজ করুন, বিগার ইজ দ্য বেটার। ডেস্কটপ ইজ দ্য বেস্ট ওয়ান, তারপরে ল্যাপটপ আসে, তারপরে প্যাড আসে, তারপরে আসে ফোন। তো ফোন কামস লাস্ট। আচ্ছা, ডেস্কটপে আমি যদি সারাদিন থাকি তাহলেও তো একটা ক্ষতি। ডেফিনেটলি, কিন্তু মোবাইলে সারাদিন থাকার থেকে সেটা কম ক্ষতি। আচ্ছা আচ্ছা, মানে ডেস্কটপ ইজ ফার বেটার দেন মোবাইল। মোবাইল ওই পুঁচকে লেখাগুলোর মধ্যে চোখ কুঁচকে অ্যাকোমোডেশন করে করে দেখার থেকে ডেস্কটপ ইজ বেটার। ডেস্কটপে প্রিভেন্ট করাটাও ইজিয়ার রাদার দেন মোবাইলে আমি ডিস্টেন্সটাকে গ্র্যাজুয়েট করতে পারবো না, কত দূরে মোবাইল রাখবো, সবাই হাতে ধরে ইউজ করবে, কতজন আর কিপ্যাডে রেখে এরকমভাবে ইউজ করবে, কিন্তু এখানে রেখে ইউজ করে। তো এবার সেটার বদলে যদি আমি ডেস্কটপ ইউজ করি তাহলে আমি বসে থাকবো, সিটিং পজিশন, ডেস্কটপটা আমার থেকে 1 থেকে 1.5 ফুট ডিস্টেন্সে থাকবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ব্রাইটনেস কমানো থাকবে বা রিডিং মোড অন থাকবে। না, দিস ইজ দ্য বেস্ট পজিশন আই ক্যান অ্যাফোর্ড। সেটা আর রেস্ট নিতে হবে। কেউ যদি কোনো আইটি প্রফেশনাল হয়, সে কন্টিনিউয়াসলি কাজ করছে, সেটা যেন না হয়। এভরি 30 মিনিটস হি অর শি মাস্ট টেক সাম রেস্ট। আচ্ছা, আমাদের সময়ের কথা বলি, আমরা যখন পড়াশুনো করতাম, বই আমাদের বেলায় ওরকম স্মার্টফোন তো ছিল না, তখনও ওঠেনি। তো তখন আমরা বই পড়তাম, বইয়েও ছোট ছোট, যেটা আপনি বললেন ছোট ছোট লেখা। তো বইয়ের ছোট লেখাও তখন আমাদের অনেকে বলতো যে চোখের পাওয়ার বেড়ে যায় এত ছোট ছোট লেখা। এটা কি সত্যি হতো? নট ন্যাচারালি, মানে এটা একেবারেই ঠিক কথা না। কারো যদি পাওয়ার থাকে তাই জন্য চোখের বইয়ের লেখা পড়লে তার চোখের পাওয়ার কমে যাবে, এটা অ্যাবসলিউটলি ভুল কথা। এরকম হয় না। কারো পাওয়ার থাকলে সে সামনে জিনিস দেখতেও অসুবিধা হতে পারে, দূরের জিনিস দেখতেও হতে পারে, তার প্রপার রিফ্র্যাকশন দেওয়া হবে। কিন্তু বই পড়লে চোখ খারাপ হবে, এটা অ্যাবসলিউটলি মিথ। আচ্ছা আচ্ছা, আমি এই মিথটা যখন উঠলো আরও দুটো এই বিষয়ে কথা বলি। একটা হচ্ছে সবুজ জিনিস খেলে, আর একটা বলতো বাবা মা সকালবেলা উঠে ঘাসের ওপর হাঁট, চোখ ঠিক থাকবে। এটা কি সত্যি এগুলো? আর সবুজ জিনিস দেখ, সবুজ জিনিসের ব্যাপারটার একটা আমি ক্ল্যারিফিকেশন বলতে পারি। এর এক্স্যাক্ট যে কোনো আইডিয়াগুলো না, মানে এটা একটা ট্রান্সলেশনাল আইডিয়া, মানে সায়েন্স আর ট্রাস্ট এই দুটোর মধ্যিখানে এগুলো বিরাজমান হয়। আচ্ছা, তো একজন মানুষকে যদি আমরা গিয়ে বলি যে আপনি সকালে একটা ওষুধ খান খাওয়ার আগে, আর খাওয়ার পরে সকালে একটা, রাত্রে একটা খান, আর যদি তাকে এটা অল্টারনেটিভ দিই যে সকালবেলা এই আয়ুর্বেদিক চূর্ণটা একটু মিশিয়ে খান, আর বিকেলবেলা এই গুঁড়োটা একটু হাতের এখানে লাগান, ও কিন্তু সেকেন্ড জিনিসটাকে প্রেফার করবে। এটাকে বলে বায়োমেডিসিনের এগেনস্টে ট্র্যাডিশনাল মেডিসিনের লড়াই। ঠিক আছে, এবার ট্র্যাডিশনাল মেড সবসময় যেতে, কারণ লোকে বায়োমেডিসিন মানে এখনও ইন জেনারেল পারসেপশন হলো এটা কেমিক্যাল, এটা আমার বেশি খেতে ভালো না। তাই জন্য অনেক সুগার পেশেন্ট এসে বলে আমার সুগারটা কমে গেছিলো, আমি বন্ধ করে দিয়েছি। মানে এটা বোঝানোই খুব কঠিন হয় যে আপনার 400 ছিল, সেখান থেকে ও 140 করলো, আপনি ছেড়ে দিলেন, ওটা 500 হলো। মানে লারার সমস্ত রেকর্ড ভেঙে গেল, কিন্তু উনি থামলেন না। তো এই জিনিসটা বোঝানো কঠিন, কিন্তু ইটস এ ফ্যাক্ট। এবার এই জিনিসটা হচ্ছে, এই যে আমাদের বিশ্বাসগুলো যে সবুজ জিনিস খাওয়া ভালো বা এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেড আর বায়োমেডের মধ্যিখানে বিরাজমান। বায়োমেডের মধ্যেও একটা বায়োমেডিসিনের মধ্যে একটা পার্ট হচ্ছে যে ফিজিক্যাল মেজার্স। এবার তার মধ্যে ডেফিনেটলি গ্রিন যা জিনিস খাবেন তার মধ্যে ভালো ভালো নিউট্রিশনাল কোয়ালিটিস রয়েছে। যা কিছু গ্রিন খাবেন, গ্রিনের মধ্যে ফাইবার্স বেশি থাকে, ভিটামিনস বেশি থাকে, গ্রিনের মধ্যে মিনারেলস বেশি থাকে। তাহলে গ্রিন যখনই খাবেন সেটার জন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইজ রেডি ফর দ্যাট। আমরা ইভলিউশনারি ওটার জন্য প্রমোটেড যে আমরা গ্রিনস খাবো, কিন্তু প্রসেসড ফুডের জন্য আমরা ইভলিউশনারি প্রমোটেড নই। আমাদের মানুষ মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এটা খায়নি, তারা অন্য জিনিস খেয়েই অভ্যস্ত। হয়তো গত 100 বছরে বা 50 বছরে আমাদের হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, আমাদের সিস্টেম ওইভাবে অভ্যস্ত নয়। সেদিক থেকে এটা অ্যাবসলিউটলি সঠিক কথা। তবে শিশিরের উপর হাঁটলে হ্যাঁ মন ভালো থাকতে পারে, শরীর কতটা ভালো থাকবে জানি না ভাই। আচ্ছা, এবার একটু চোখে ছানি পড়াটা নিয়ে আসি। আমরা বেসিক্যালি জানি যে বয়সকালে এটা হয়, ওকে, কিন্তু আমি দেখেছি, আমার নিজেরও হয়েছে, যে আমার যদিও একটা অ্যাক্সিডেন্টের কারণে হয়েছিল, বাট আমি দেখেছি ছোট ছোট বাচ্চাদেরও এখন ছানি পড়ছে। তো আগে আমরা জানতাম শুধু বয়সকালে, আমাদের দাদু ঠাকুমা এরাই অপারেশন করাতো, ছানি পড়েছে অপারেশন করাচ্ছে। তো এটা এখন মানে বাচ্চাদের কেন হচ্ছে? ছানি নিয়ে যখন কথাই উঠলো তখন একটা কথা বলি যে মানে আমরা কিছু স্টাডিজ করি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যারাউন্ড 5টা ডিস্ট্রিক্টে এরকম ভিজুয়াল ডিসেবিলিটি নিয়ে আমরা সোশ্যাল স্টাডি করেছিলাম। তো সেখানে মানে একটা প্রবলেম যদি বলা হয় যে চোখের কোনো প্রবলেম, তাহলে ওই একটাই প্রবলেম আছে, ছানি। মানে যদি চোখ লাল হয় তাহলেও মানুষ ভাবে ছানি হয়েছে, চোখে চুল করছে তাহলেও ভাবে ছানি হয়েছে, কম দেখলেও ভাবে ছানি হয়েছে, বেশি দেখলেও ভাবে ছানি হয়েছে। সো এভরিথিং ইজ রিলেটেড টু ছানি, মানে চোখ ইজ ইকুয়াল টু ছানি। আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আজ এতদিনের প্রফেশনাল লাইফে এটা আমি ফিল করেছি যে ছানি ইজ দ্য স্টার্ট অ্যান্ড ছানি ইজ দ্য ফিনিশ লাইন। ঠিক আছে, ছানি হচ্ছে সমস্ত কিছু।
এবার এর পরের কথা হচ্ছে যেটা নর্মালি বললেন যে বয়স্কদের হয়, সেটাকে বলে সেনাইল ক্যাট্রাক্ট। এবার আগে যেহেতু 1970s পর থেকে 80s পর থেকে ছানির অপারেশনটা না ইভলভ করেছে। মানে ছানি অপারেশন আগে ছিল যে জাস্ট বার করে দেওয়া, ভেতরে কোনো ইন্ট্রাকুলার লেন্স আমরা দিতাম না, রিপ্লেসমেন্টস দিতাম না। তো তখন কি হতো যে খুব পাকা ছানিটাই ট্রিটেবল ছানি, বাকিগুলো ছিল না। তারপরে আস্তে আস্তে ফেকো এলো, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি বা মাইক্রো সার্জারি এলো। তো অল দিস কাম উইথ মানে ইমপ্লান্টেবল একটা ভেতরে লেন্স বসানো হয়। যখন ভেতরে লেন্স বসানো হলো এবং আমি পেশেন্টের ভিট্রিয়াসটায় হাত না দিলাম, তখন পেশেন্ট দেখতে আরম্ভ করলো। তাহলে এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে 1970-75 থেকে 2001-2 এর মধ্যে। এই সময় কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে। এবার এই যে কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আপার স্ট্র্যাটা অফ দ্য সোসাইটিতে হচ্ছে। কারণ যে কোনো নতুন ট্রিটমেন্ট মোডালিটিস সেটা কস্টলি হয়, আপার স্ট্র্যাটা ইউজ করতে পারে, লোয়ার স্ট্র্যাটা ইউজ করতে পারে না। এবার আমাদের যে পারসেপশনসগুলো, এটা অ্যাকচুয়ালি মিডল স্ট্র্যাটা থেকে আসে, মধ্যবিত্ত জায়গা থেকে আমাদের ওই পারসেপশনসগুলো আছে, ছানি পাকলে হয়, বয়স্কদের হয়। তাহলে আপার স্ট্র্যাটা যদি 2000 সালে ওটা ইউজ করতে আরম্ভ করে, সেটা অ্যাফোর্ডেবল হবে 2010-এর পরে, 2005-10 এই সময় থেকে অ্যাফোর্ডেবল হবে। আয়ুষ্মান ভারত এই যে ধরনের জিনিসগুলো রয়েছে, ইন্স্যুরেন্সগুলো, এগুলো এটাকে অ্যাফোর্ডেবল করলো। তারপর পারসেপশন চেঞ্জ হচ্ছে। তাহলে এখনও পারসেপশনটা ওই ট্রেল করছে যে বয়স্কদেরই হয়, এবং সেটার মানে কিন্তু পাকা ছানি মানেই ছানি, অন্য ছানি মানে নয়। কিন্তু ছানি বললে এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে এমন জায়গায় এসে ছানিটাকে রিফ্র্যাক্টিভ সার্জারি বলে, যেমন ল্যাসিক বলি আমরা, যে কর্নিয়া মায়োপিয়া থাকলে কর্নিয়াল সার্জারি ল্যাসিক করছে লেজার দিয়ে। মানে ছানিটাও এখন ওই রকমই শিল্পের পর্যায়ে চলে গেছে। তাহলে ওটাকেও তখন আমরা বলি যে রিফ্র্যাক্টিভ সার্জারি, মানে জাস্ট আ সার্জারি, এটা বিশাল কিছু বড় ব্যাপার নয়, এবং এর জন্য পাকা ছানি লাগে না। তার পরের স্টেজেও, আগের স্টেজেও আমরা করতে পারি, এবং কিছু ক্ষেত্রে আইডিয়ালি করা উচিত। এবার এদের ক্ষেত্রে এখন এটা একটা ছানি অপারেশনের একটা ইভলিউশন, যে ছানিটা এখন এরকম জায়গায় চলে গেছে যে 5 মিনিট 10 মিনিটের মধ্যে অপারেশন হয়ে যাচ্ছে। মানুষ যাচ্ছে ডে ইন ডে কেয়ার, যাচ্ছেও খালি চোখে, বেরিয়েও আসছে খালি চোখে, কালো চশমা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, খুশি থাকছে। মানে এখন আর ঢেকে দেয় না, মানে সমস্ত ক্ষেত্রে কিছু সার্জন হয়তো প্রেফার করেন, কিছু ক্ষেত্রে আমাদেরকেও করতে হয়। কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্ট বলছেন, একটা পেশেন্ট বেরিয়ে এসে কালো চশমা দিয়ে তাকে অপারেশনের সময় তুলে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু আপনি পটি দেবেন না, তখন বলে যে না এখন লাগবে না, আপনার ছানি অপারেশন ইজ গুড, আপনি কালো চশমা নিয়ে যান, চোখে ড্রপ দিন। তো বলছে বেরিয়ে আসার পরে তার সঙ্গে যে তার দাদা বা কেউ একজন এসেছিলেন, যে অ্যাটেন্ডেন্ট ছিল, তিনি বলছেন হ্যাঁ এরকম বললে হবে, আমাদের আগে তো পটি দিয়েই ছাড়া হতো। তো পারসেপশনটা এখনও চেঞ্জ হয়নি। তার 1 সপ্তাহ পরে সেই পেশেন্টই এসে বলছে খুব ভালো, আরেকটা চোখ তাড়াতাড়ি করে দিন, ঠান্ডা শেষ হয়ে যাবে। কিন্তু পারসেপশনটা চেঞ্জ হতে সময় লাগবে, মানে ওভারঅল পারসেপশনটা যে চেঞ্জ হতে। এখন আমরা বিশ্বাস করি কি, এতদিন পরে বিশ্বাস করি যে তেল কম খাওয়া উচিত, প্রোটিন বেশি খাওয়া উচিত, কার্বোহাইড্রেট কম খাওয়া উচিত, নাহলে মোটা হয়ে যাব। কিন্তু এইটার আইডিয়াটা কবে থেকে স্টার্ট হয়েছে? ওই আরও 10-15 বছর আগে থেকে। এখন আমাদের মাথায় একটু ঢুকেছে যে আমরা বিরিয়ানি খাওয়ার আগে ভাবি যে এটা বিরিয়ানিতে তেল আছে কি নেই, খাবো হয়তো, কিন্তু কতটা খাবো। কাইন্ড অফ ছানির আইডিয়াটাও ভাবে ইভলভ করছে। এবার বাচ্চাদের ছানি নিয়ে যে কথাটা বললেন, বাচ্চাদের ছানির সার্টেন প্রিভ্যালেন্স আছে। মানে 100 জন বাচ্চার মধ্যে কিছু বাচ্চার কনজেনিটাল ক্যাটারাক্ট হবে, মানে এটা আমরা চাই বা না চাই হবে। ইট ক্যান বি পেশেন্ট জেনেটিক আছে না, নট নেসেসারিলি ইনফেক্টিভ হতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম ইটস ইডিওপ্যাথিক। এবার পরের প্রশ্ন হচ্ছে কখন তার ট্রিটমেন্ট করব। প্রথম কথা তো ডায়াগনোসিস করে, যে বাচ্চা দেখতে পাচ্ছে না। এখন আমরা বাচ্চাদের এই ছানি এবং রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলে আরেকটা ডিজিজ আছে, এগুলো আমরা প্রচুর ডায়াগনোসিস পাচ্ছি। কেন পাচ্ছি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? বিকজ এখন নিকু আর পিকু কেয়ারটা খুব বেটার হয়েছে, মানে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আর পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিকু পিকু যে কেয়ারগুলো, মানে বাচ্চাদের জন্য আইসিসিউ, সেটা অনেক বেড়েছে, এই কেয়ারটা বেড়েছে। গভর্নমেন্ট প্রমোট করেছে, প্রত্যেকটা জায়গাতে ডিস্ট্রিক্ট হসপিটালে অন্তত 2টো করে নিকু পিকু আছে। তাহলে সেখান থেকে আমরা এই বাচ্চাগুলোকে পিক আপ করতে পারছি, যে তাদের এই যে সমস্যাটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস হচ্ছে। তারপরে আরেকটা কথা, এখন এজ অফ ভায়াবিলিটি অনেক কমে গেছে। আগে ছিল যে 32 সপ্তাহের ওপরে হলে বাচ্চাকে বাঁচাতে পারবো, তারপর হলো 28 সপ্তাহের ওপরে হলে বাচ্চাকে বাঁচাতে পারবো, এখন 22 সপ্তাহের ওপরে হলেই বাচ্চা বেঁচে যাচ্ছে। তাহলে যত ইম্যাচিওর বাচ্চা বেরোচ্ছে, যত আগে বাচ্চাটার জন্ম হচ্ছে, তার তত প্রবলেমস থাকার চান্সেস বেড়ে যাচ্ছে। তখন তাদের ক্যাটারাক্ট হওয়ার চান্সেস, তাদের আরওপি হওয়ার চান্সেস, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি হবে, অনেক দিন ধরে অক্সিজেনে থাকছে, সেগুলোর চান্সেস বাড়ছে। এই জন্য কনজেনিটাল ক্যাটারাক্ট, বাচ্চাদের ক্যাটারাক্ট বাড়ছে। কিন্তু এটাও এখন মডার্ন মোডালিটিতে ট্রিটেবল, ভালো ভিশন আসে, এবং আলটিমেটলি বাচ্চাটা ফাইনাল অ্যাডাল্ট লাইফে ভালো দেখতে পায়। ইটস নট এ বিগ ডিল। তবে সবার হতে পারে ছানি, এরকম নয় যে একটা এজেই হবে, যেটাকে সেনাইল ক্যাটারাক্ট বলি, ছানি সবার হতে পারে। আর এর কোনো কারণ নেই যে আমার এই
ভুল করেছি তার জন্য হচ্ছে এরকম কিছু? নট নেসেসারিলি। ছানি ট্রমার জন্য হয়, সেটা তো অবভিয়াস, আমরা কারণ দেখতে পাচ্ছি। কিছু ওষুধ খেলে হতে পারে, সেটাও কারণ আছে দেখতে পাচ্ছি। বা বাচ্চার ক্ষেত্রে অক্সিজেন এক্সপোজার হলো, কোনো ইনফেকশন হলো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু আদারওয়াইজ ইট ইজ ইডিওপ্যাথিক, মানে প্রপার কারণ আমরা খুঁজে পাই না। আচ্ছা, ঠিক আছে, তাই জন্য এটা বড় চাঙ্ক, মানে মোর দেন 90% প্রবাবলি ইডিওপ্যাথিক। আপনি ছানির অপারেশন করেন, আগের দিন বললে 48খানা অপারেশন করেছিলেন। সেটা ডিপেন্ড করছে। মানে আমি বলছি 48খানা, যাই হোক। আপনি তার মানে চোখ কাটেন? এটা ভালো কথা বলেছো। হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট চোখ কাটা? হ্যাঁ, আমি এটা জানতে চাই, মানে চোখ কেটে কিভাবে কি করছেন জিনিসটা। প্রথম কথা হচ্ছে যে এটা একটা মাইক্রোস্কোপিক সার্জারি, রাইট? সো মাইক্রোস্কোপিক সার্জারি মানে আমরা যেমন ছোটোবেলায় ওই মাইক্রোস্কোপের তলায় ওই বায়োলজিতে দেখায় না, ব্যাঙের বিভিন্ন পার্ট কেটে দেখানো হয়, বা এরকম মাইক্রোস্কোপের তলায় দেখি আমরা, রাইট? তো সেটাই আমরা চোখে করি, সার্জারিটাই মাইক্রোস্কোপের তলায় হয়। আচ্ছা। সো মুভমেন্টস আর ভেরি সাটল, খুব ছোটো ছোটো মুভমেন্ট হয়। মানে আমি যে এই চোখটাকে ছোটো করে দেখছি, মাইক্রোস্কোপের তলায় অন্তত 35 থেকে 50 গুণ ওটা এনলার্জ থাকছে। সেই অবস্থায় আমার হ্যান্ড আই মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, জিনিসটা খুব ছোট, মানে অত বড় না। আমার সাথে হয়েছে তো, আমি ওর জন্য মনে পড়ে যাচ্ছে জায়গা। মানে কাটাটাও যে কাটা মানে বিশাল বড় কাটা হচ্ছে সেরকম না, ইটস ফিউ মিলিমিটার্স। কনভেনশনাল ক্যাটারাক্ট সার্জারিতে 2.8 মিলিমিটার ম্যাক্সিমাম কাট হয়, তার থেকে বেশি কিছু না। ফেকোতে বলা হচ্ছে, মাইক্রো সার্জারিতে বড় কাটা হতে পারে, ফেকোতে ম্যাক্সিমাম 2.8। এখন তার থেকেও ছোটো করা হয়, 2.2 করা হয়। 1.8 হয়তো আমরা খুব কমই করি, 2.2ও করে, 2.8ও করে। তো এইটুকু কেটেই আমরা ঢুকি 2.2 মিলিমিটার বা 2.2 মিলিমিটার, 2.8 মিলিমিটার। তো এত ছোটো ছোটো কাটা দিয়ে ঢোকা, ঠিক কাটা মানে ওই পেট কেটে বাচ্চা বার করার মতন নয়। ইটস নট লাইক অবস্টেটিক সার্জারি যে এত বড় কেটে বার করে দিলাম। ছোটো করে কেটে ভেতরে একটা প্রোব নিয়ে গিয়ে জিনিসটাকে ইমালসিফাই করে তারই ভেতরে ফোল্ডেবল লেন্স দিয়ে দেওয়া হয়। তো জিনিসটাকে বার করা ওই ছোটো একটা জায়গার মধ্যে দিয়ে হচ্ছে, আবার লেন্সটার ইনসারশনও ছোটো জায়গা দিয়ে হচ্ছে। দিস ইজ ইন শর্ট ক্যাটারাক্ট সার্জারি। আর তারপর সেলাই টেলাই কিছু করতে না, এগুলো আগে কনসেপ্ট ছিল। যখন ইসিসি করা হতো তখন অনেকখানি কাটা হতো, 8 to 10 মিলিমিটার কাটা হতো, পুরো কর্নিয়াটাকে কেটে দিয়ে তারপর সেখানে বার করা হতো, তখন কর্নিয়াটায় সুচের পড়তো। এখন আনলেস অ্যান্ড আনটিল কমপ্লিকেটেড, এখন আর ইউজুয়ালি কেউ মানে সুতো লাগে না, সুচের লাগে না। যদি হ্যাঁ কোনো কমপ্লিকেশন হয় বা ছানিটা অন্য ধরনের হয় সেক্ষেত্রে লাগতে পারে, আদারওয়াইজ না। চোখের এই জায়গাটা আপনি সুতো বাঁধছেন, আমি যদি সেই কথাই বলি, বাই চান্স কোনো ক্রিটিক্যাল কেস সুতো বাঁধছেন, তাহলে সেই সুতোটা কি হচ্ছে, মানে পেশেন্টের অসুবিধা হচ্ছে না? বা না, মানে সুতোটা হচ্ছে 10-0 MFN, মানে আমি সব থেকে কম বলি 10-0 মাইক্রো ফিলামেন্ট নাইলন। মানে ওটা কি ওখানে গলে যায় তারপর? না, মানে সেগুলো অ্যাবজর্বেবল বা নন অ্যাবজর্বেবল হতে পারে। অ্যাবজর্বেবল হলে নিজের থাকতে গলে যাবে, আর নন অ্যাবজর্বেবল হলে গলবে না। ওটা আপনাকে খুলতে হবে, মানে ওটা কাটতে হবে, কেটে বার করে নিতে হবে। এবার সেটা অনেক সরু, মানে 1 মিলিমিটার 1/10 ওইটুকু সরু, এত পাতলা দেখতে পাবো না চোখে আমরা, মানে আমার চুলের থেকেও সরু। ইনফ্যাক্ট দ্য হেয়ার ওয়াজ ওয়ান্স আপন আ টাইম হেয়ার ওয়াজ ইউজড টু গিভ সুচার্স ইন আই, হিউম্যান হেয়ার ইউজ করা হতো। তো ওর থেকেও পাতলা এখন সুচার ম্যানুফ্যাকচার হয়। আচ্ছা। আর মানে আর একটা জিনিস হয় যেটা আমার সাথে হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল, যেটা হচ্ছে অ্যানেস্থেসিয়াই মনে হয় দিত সেই সময় এইখানটা। আমি তখন ছোট, আমি 4-এ পড়ি, আমার জান বেরিয়ে গেছিল। ওকে, এইখানটা একটা দিয়েছিল। এখন কি এটা হয়? এখনো হয়। এবার অত ছোটতে না, মানে ইউ মাস্ট হ্যাভ বিন ব্রেভ, মানে 4 বছরের বাচ্চা করতে দিচ্ছে, ইটস সো আনলাইকলি। না, 4 বছর না, 4-এ পড়তাম তখন, মানে কত হলো, 10 বছরের বাচ্চা আনলাইকলি। 12-10 অব্দি আমরা ইউজুয়ালি জেনারেল অ্যানেস্থেসিয়া দিই। সো ইউ মাস্ট হ্যাভ বিন ব্রেভ যে ভাই তুমি করতে দিয়েছিলে। তো কাইন্ড অফ দ্যাট যে হ্যাঁ, প্রথম ইনজেকশন একে। এবার অ্যানেস্থেসিয়া অনেক রকমের হয়, জেনারেল অ্যানেস্থেসিয়া হয়, লোকাল অ্যানেস্থেসিয়া হয়। জেনারেল অ্যানেস্থেসিয়াতে অজ্ঞান করে দেওয়া হয়, সোজা কথায় সেন্স থাকে না, মানুষ বুঝতে পারে না। আর লোকাল অ্যানেস্থেসিয়াতে শুধু ওইটুকু জায়গাকে অবশ করে দেওয়া হয়, বাকি জ্ঞান মানুষের থাকে। তো চোখ যেটুকু জায়গায় আমরা অপারেট করি সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া ইন কনভেনশনাল কেসেস যথেষ্ট, বাচ্চাদের ক্ষেত্রে নয়। তো হ্যাঁ, যদি অ্যানেস্থেসিয়া দেওয়া হয় ইটস পেইনফুল, বাট আমরা যদি তুমি বলো যে ম্যাক্সিমাম বাল্ক অফ সার্জারি কিসে হয়, মানে গোটা চোখের সার্জারিতে বাল্ক সার্জারি, ম্যাক্সিমাম সার্জারি কী হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যাটারাক্ট সার্জারি হয়। ক্যাটারাক্ট সার্জারি তুমি ফেকো কনসিডার করো না, ইটস টপিক্যাল ফেকো মোস্ট অফ দ্য টাইমস। সো ব্লকও দেওয়া হয় না, একটা ড্রপ দেওয়া হয়, যে ড্রপ দিয়ে ওটাকে অবশ করে দেওয়া হয়, এবং পেশেন্টকে রিকোয়েস্ট করা হয় যে আপনি আলোর দিকে তাকিয়ে থাকুন,
ওইটুকু কোঅপারেশনে অপারেশন হয়, উনি বেরিয়ে আসেন। সো অ্যানাস্থেশিয়া ইজ মোস্ট অফ দ্য টাইমস নট রিকোয়ার্ড, মানে ইঞ্জেকশন দিয়ে অ্যানাস্থেশিয়া নট রিকোয়ার্ড, ড্রপ দিয়ে টপিক্যাল অ্যানাস্থেশিয়া এখন সাফিসিয়েন্ট হচ্ছে। এখন এটাই আমি শুনলাম যে ড্রপ দিয়ে দেওয়া হচ্ছে, মানে ওই জন্যই মানুষকে জাস্ট একটা চশমা পরিয়ে ছেড়ে দেওয়া সম্ভব, বিকজ তার চোখের মোটিলিটি বা আইলিডের মুভমেন্ট কোনোটাই হ্যাম্পার্ড হচ্ছে না, এভরিথিং ইজ নর্মাল। অ্যানেস্থেসিয়ার ফলে কি কিছু প্রবলেম হতে পারতো, মানে আগে যেহেতু সেই ট্রিটমেন্টটা ছিল? না এখনও অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়, ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে কখনো বলে আইলিড ড্রুপ করে, সেটা আস্তে আস্তে ঠিক হয়, কিছু ক্ষেত্রে ও নিউরোজেনিক হয় এবং তার কোনো প্রপার ট্রিটমেন্ট নেই। বাট দেখো যে কোনো ইন্টারভেনশনেরই একটা পোর্শন থাকবে যাতে কমপ্লিকেশন হতে পারে। নো সার্জারি ইজ উইদাউট এনি কমপ্লিকেশন। কোনো সার্জন এটা ক্লেমই করতে পারে না যে জীবনে উনি কমপ্লিকেশন করেননি, কারণ তাহলে উনি ওটি করেননি। আর যদি উনি কমপ্লিকেশন করে থাকেন তাহলে ইটস কোয়াইট ন্যাচারাল, এবং পেশেন্টকেও যখন আমরা এক্সপ্লেন করি ওইভাবেই এক্সপ্লেন করি যে দেখুন একটা সার্টেন পার্সেন্টেজ থাকবে যেটা আমার হাতে নেই, আমি ভগবান নই, এবং আমি কোনো জিনিসটাকে টাইমটা এগিয়ে যাওয়ার পর রিভার্স করতে পারি না। তো কমপ্লিকেশনের চান্স অ্যানাস্থেসিয়াতেও থাকে, অপারেশনেও থাকে, বাট পার্সেন্টেজ ইজ কোয়াইট লো, প্রবাবলি less than 5%, less than 3%, কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, আর একটা হয় লেজারের মাধ্যমে করা হয়, এই বিষয়টা কি? লেজারের মাধ্যমে চোখের অনেক কিছু করা হয়, মানে এখন তো মানে ফেমটো লেজার চলে এসেছে, ফেমটো সেকেন্ড লেজার চলে এসছে, তো এফ্ল্যাসিক চলে এসছে। সো লেজার দিয়ে মানে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র যদি বলি, সামনে থেকে পেছনে যদি আমরা ভাবি, লেজার দিয়ে প্রথমে যেটা একটু আগে আমরা বলছিলাম যে ল্যাসিক অপারেশন যদি করা হয় সেক্ষেত্রে লেজার ইউজ করা হয়। তো লেজার ইউজ করে মানুষের একটা পোর্শন অফ কর্নিয়ার একটা থিকনেসকে কেটে নিয়ে সেখানে আবার ফ্ল্যাপটাকে আমরা মানে একটা জায়গায় ছোট্ট করে কেটে কিছুটাকে পাতলা করে আবার সেই জায়গাটাকে জুড়ে দিই, তাহলে কর্নিয়ার এফেক্টিভ পাওয়ারটা কমে যায়, তখন মায়োপিয়াটা কারেক্টেড হয়ে যায়। মানুষের চোখের পাওয়ার বেশি থাকলে মায়োপিয়া হয়, সেটা তখন কারেক্টেড হয়ে যাচ্ছে, রাইট? এবার এই রকমভাবেই আমরা যদি এর কথা ভাবি, চোখের ভেতরে যদি কোনো লেজারের কথা ভাবি, লেজার অনেক রকমের লেজার হয়, যেমন এক্সিমার লেজার হয়, ইয়াগ লেজার হয়, ফেমটো সেকেন্ড লেজার হয়। তো ওই ফেমটো সেকেন্ড লেজার দিয়ে এখন ক্যাটারাক্টের কিছু কিছু স্টেপস করা হয়। মানে ক্যাটারাক্টের প্রথমে ক্যাপসুল যেটাকে বলা হয়, লেন্সের ক্যাপসুল, ওটাকে একটা স্ট্যাম্প সাইজে ছোট্ট করে কেটে বার করতে হয়, তার জন্য ফেমটো সেকেন্ড লেজার ইউজ করা হয়। বা নিউক্লিয়াসটাকে 4 টুকরো করে কাটতে বা 8 টুকরো করে কাটতে তখন ফেমটো সেকেন্ড লেজার ইউজ করা হয়। মানে গোটা জিনিসটাই কী হয়, আরও প্রিসাইজ হয়। তুমি যখন ম্যানুয়ালি এই জিনিসটা করতে যাবে তখন তোমার হাতের যশের ওপর বা হাতের কতখানি তোমার ক্ষমতা এক্সপার্টিসের ওপর ডিপেন্ড করবে, কিন্তু যখন এই জিনিসটাই তুমি মেশিনের হেল্প নিয়ে করবে তখন ইট উইল বি এক্স্যাক্টলি পারফেক্ট হবে। প্রপার হয়তো হিউম্যান হ্যান্ডসেও হচ্ছে, কিন্তু পারফেক্ট হবে, যে গোল মানে গোলই হবে, ওভাল মানে ওভালই হবে, বা ইনসিশনটা আমি যেখানে দিতে চাইবো এক্স্যাক্টলি সেখানেই পড়বে। দিস ইজ প্রিসিশন সার্জারি। মানে হিউম্যান হ্যান্ডসের প্রিসিশন হয়তো তুমি 80% পাবে, আর যদি এটা মেশিন ইউজ করো তাহলে ক্লোজ টু 100%, 99.99% তুমি প্রিসিশন পাবে। এই ধরনের সার্জারিতে লেজার ইউজ করা হয়। আচ্ছা, লেজারের মাধ্যমে কি এই ভিশন ফেরানো যায়, মানে যাদের ভিশন অনেকটা কমে গেছে সেক্ষেত্রে? ডিপেন্ড করছে কিসের জন্য কমেছে। মানে লেজার ইজ নট এ সলিউশন ফর এভরিথিং, ডিপেন্ডিং অন দ্য রিজন। যে কারো মায়োপিয়া হয়েছে তার আমি লেজার সার্জারি করে ল্যাসিক করে দেখাতে পারবো, বা অন্য কোনো ট্রিটমেন্ট করে করতে পারবো। যার হয়তো ছানি হয়েছে তার লেজারে ট্রিটমেন্ট সম্ভব হবে। ছানির পরে লেন্সের পেছনে ময়লা জমেছে, তাকে আমি ইয়াগ লেজার করে ময়লা পরিষ্কার করতে পারবো। কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট কিছু হয় না যে সমস্ত কিছুর জন্যই লেজার ইজ দ্য সলিউশন। এগুলো কিছুটা মার্কেটিং গিমিক, যে লেজার দিয়ে সলিউশন হয়, কিছুটা গিমিক, কিন্তু সব কিছুর জন্য নয়। ইট হ্যাজ টু বি কেস স্পেসিফিক। এবার আমরা আসি যেটা দিয়ে আমরা শুরুও করেছিলাম, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। ওকে, স্ক্রিন টাইমের ফলে যেটা আমরা প্রথমে জানলাম যে বাচ্চাদের প্রবলেম হচ্ছে, সবার বড়দেরও প্রবলেম হচ্ছে। স্ক্রিন টাইমের ফলে কি কি প্রবলেম হয়? স্ক্রিন টাইমের ফলে কি, হ্যাঁ মানে কি হয় কত রকমের, মানে আমি যতদূর জানি একটা জানি ড্রাই আই হয়ে যায়। ওকে, এরকম কি আর কি হয়? মানে স্ক্রিন টাইমের জন্য হচ্ছে প্রথম কথা, আমাদের নর্মাল ব্লিঙ্কিং রেট ইজ ক্লোজ টু 14 to 15 টাইমস পার মিনিট। মানে মিনিটে আমরা 14 থেকে 15 বার চোখ পাতা ফেলি। তো এইগুলো না উইন্ডশিল্ড ওয়াইপারের মতো, মানে আমাদের চোখের ওপরে সবসময় একটা চোখের জলের একটা প্রলেপ থাকে। প্রলেপটা খুব ইউনিফর্ম, মানে প্রলেপের থিকনেসটা খুব কনফার্ম, মানে খুব ইউনিফর্ম। এদিকে 1.1 মিলিমিটার হলে ওপরের দিকেও 1 মিলিমিটার হবে। তো এটা থাকে কি করে? ধরো সবসময়ই যে কোনো জায়গায় তুমি মেঝেতে জল ফেলে রাখো, সেটা সবসময় দেখবে বাষ্পীভূত হচ্ছে কিছুক্ষণ ধরে, তাহলে জলটা কমে যাচ্ছে। তাহলে চোখ খোলা থাকলেও
সেই ওপরে যে টিয়ারটা রয়েছে, যে চোখের জলের যে প্রলেপটা আছে, সেটাও তো বাষ্পীভূত হচ্ছে। তাহলে সেটা একদম সমান থাকছে কি করে? বিকজ অফ দ্য আইলিডস ফেলছে, প্রত্যেকবার জলটাকে নিচ থেকে ওপরে এনে টেনে সমান করে দিচ্ছে। যতবার আমরা ব্লিঙ্ক করছি সেভাবে হচ্ছে। নর্মাল একটা টিয়ার প্রোডাকশন রেট আছে, ইভাপোরেশন রেট আছে, এবং আইলিড ইজ অপারেটিং পারফেক্টলি। কিন্তু যখনই আমরা স্ক্রিন ইউজ করি, উই ফরগট টু ব্লিঙ্ক, আমরা ভুলে যাই, ব্লিঙ্ক করতে ভুলে যাই। তাহলে যখন চোখের পাতা ফেলতে ভুলে যাচ্ছি, সেটা রিডিউস করছে কোন লেভেলে ভাবো, 1 to 2 times per minute। ছিল 14 থেকে 15, সেখান থেকে হলো 1 to 2 times। তাহলে টিয়ার ফিল্মের ওপরটা না ব্রেক করে যাচ্ছে, ভেঙে 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 যাচ্ছে, কিছুটা কিছু জায়গা থেকে জল বেরিয়ে যাচ্ছে। দিস ক্রিয়েটস দ্য ড্রাইনেস অফ দ্য আইস। তখন আমরা এটাকে বলছি ড্রাই আই। এই জিনিসটাকে আমরা বলি ড্রাই আই। কেন হলো? তাহলে আমার ইনক্রিজ স্ক্রিন টাইমের জন্য। আমি স্ক্রিনে যখন সিনেমা দেখছি, আমি এত বেশি কনসেন্ট্রেট করছি, আমি ভুলে যাচ্ছি চোখের পাতাটা ফেলবো। এটা হলো প্রথম কথা। এবার ড্রাইনেস অফ দ্য আই শুধু এই জন্য হয় বলে না, দেয়ার আর সাম ইঞ্জুরিজ ফ্রম দ্য স্ক্রিন ইটসেলফ। কিছু লাইট বেরোচ্ছে যেগুলো আমার চোখে ইঞ্জুরি করছে। আমি কন্টিনিউয়াসলি স্ট্রেন করছি চোখটাকে দেখার জন্য, ওই সামনের স্ক্রিনটাকে দেখার জন্য। তখন সেটাকে অ্যাস্থেনোপিক সিমটমস বলে, মাথা ব্যথা করে, চোখ ভারী লাগে, কিছুক্ষণ পরে মানে অতক্ষণ ধরে দেখার পর মাথাটা মনে হচ্ছে যেন এখন চেয়ার ছেড়ে উঠলাম, মাথাটা ঘুরিয়ে গেল, ভাল লাগছে না। তো দিজ আর অল বিকজ অফ দ্য স্ক্রিন টাইম। এটা কি কোথাও, যেটা আপনি বলছেন যে মাথায় যন্ত্রণা করছে বা চোখটা ভারী লাগছে বা চোখেও মাঝে মাঝে ব্যথা করে, এটা কি কোথাও সিমটম যে এবার কমাও? মানে আমি জাস্ট নর্মালি, না ক্ষতি হয়ে গেছে অলরেডি? নট নেসেসারিলি। এগুলো মোস্টলি কেউ গুগলে সার্চ করে দেখতে পারে, কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। তো এগুলো মোস্টলি রিভার্সেবল। মানে এরকম হয় না যে এগুলো ইরিভার্সেবল। ইউজুয়ালি দিজ আর রিভার্সেবল। একদম সে এক্সট্রিম স্টেজে চলে এসছে যেখানে আমাকে ড্রাগ দিয়েও কন্ট্রোল করতে পারছিল না, সেটা হয়তো রেয়ার, পার্সেন্টেজ উড বি ভেরি প্রেটি রেয়ার। কিন্তু ইন জেনারেল এগুলো রিভার্সেবল। মানুষ যদি নিজের হ্যাবিটসগুলো চেঞ্জ করে, তাহলে প্রাইমারিলি হয়তো ড্রাগ সাপোর্ট লাগে, মানে কিছু ওষুধপত্র লাগে যেটা দিয়ে ঠিক করতে হয়। তারপর ওনাকে ওনার যে ভিভিং হ্যাবিটসগুলো সেগুলো চেঞ্জ করতে হবে। সেগুলো যদি প্রপারলি চেঞ্জ করতে পারে, তাহলে স্ক্রিনের মানে স্ক্রিন ইউজ সত্ত্বেও আমার সমস্যা কমে যাবে। যদি ইউজ চেঞ্জ না করে, তাহলে আমি এরকমও দেখেছি যে 45-year-old একজন আইটি প্রফেশনাল স্ক্রিন ইউজ করতে বার্ন আউট করে গেছে, আর ইউজ করতে পারেন। এই স্ক্রিন দেখলেই ওনার একটা সেই ম্যানিয়া হয়ে গেছে, দেখলেই ভয় পায়, আবার তো মাথা ব্যথা করবে আমার। আচ্ছা। এবার প্রথমে লোকে ভাবে যে কিছু পাওয়ার এসছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না, ইভেন আফটার প্রপার রিফ্র্যাকশন তা সত্ত্বেও হচ্ছে না। তো এটা একটা ফ্যাক্টরের জন্য হচ্ছে এরকম নয়, মাল্টিপল ফ্যাক্টরস একসঙ্গে আসে। এটার সঙ্গে আরেকটা ফ্যাক্টর থাকে যে অনেকে ওই রাত্রেবেলা শুতে যাওয়ার আগে স্ক্রিন ইউজ করে, যে অন্ধকার ঘরে আমি মোবাইলে কিছুক্ষণ দেখে টেখে নিয়ে তারপর শুতে গেলাম। তো এটা একদম বাজে হ্যাবিট, একদমই উচিত নয়। প্রথম কথা হচ্ছে যে বাকিটা অন্ধকার শুধু স্ক্রিন দেখছি, সেটা ঠিক নয়। একটা ব্যাকলাইট ইলুমিনেশন থাকা উচিত, মানে বাড়িতে রুমে আর একটা লাইট জ্বলা উচিত। অন্ধকারের এগেনস্টে স্ক্রিন ইউজ করা ইজ নট এ প্রপার হ্যাবিট। সেকেন্ডলি, শুয়ে শুয়ে চোখের সামনে এসে আমি স্ক্রিন দেখছি, এটাও ইটস নট এ গুড হ্যাবিট। থার্ডলি, ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিন ইউজ করা একেবারেই উচিত নয়। আমি যখন ঘুমোতে যাচ্ছি, আই এম ট্রাইং টু গেট সাম রেস্ট। আমি মাথাটাকে বলছি, চোখকে বলতে চাইছি যে ভাই, চারপাশের আমরা কীভাবে মানুষ ছোটোবেলায় ঘুমোতে, মানে আগের যুগে ঘুমোতো কী করে, যখন মানুষ এত সভ্য ছিল না, বা জন্তু জানোয়ার ঘুমোয় কী করে? ওরা ভাবে যে সূর্যের আলো চলে যাচ্ছে, আলো কমে আসছে, তাহলে না আই শুড গো টু রেস্ট। তো মানুষও ওইভাবেই অভ্যস্ত। আমাদের ইভলিউশন, আমাদের সিস্টেম, আমাদের জিন ওইভাবেই ট্রেন্ড। তো আমি রাত্রেবেলায় ওকে এত আলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি, ভাই এখনও পৃথিবীতে আলো আছে, তুই ঘুমোস না। তাহলে ঘুমটা আসবে কোনখান থেকে? তাহলে এতক্ষণ মোবাইল দেখে আমি রাত 11টায় বলছি আমার ঘুম আসছে না, আমার ইনসমনিয়া হচ্ছে, রাত্রে ঘুম আসে না ভালো। কিন্তু সেটা যদি প্রপারলি হিস্ট্রি টেকিং করা হয়, তাহলে দেখতে পাবো সে তার আগে 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে মোবাইল দেখেন, রাতের কিছু না কিছু তৈরি করছেন। সেটা ঠিক না। এবার অনেকের ধারণা আছে, বা ম্যাক্সিমাম লোক বলে, এটা আমি জানি না আপনাকে এসে বলে কিনা, যে রাত্রিবেলা মোবাইল দেখি, কারণ মোবাইল দেখলে ঘুমটা পেয়ে যায়, তারপর ঘুমিয়ে পড়ি। এটা আমাদের ছোটবেলায় অনেকে বলতো না যে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়। ইনফ্যাক্ট দ্যাটস এ গুড হ্যাবিট। আচ্ছা, বই পড়া ইজ গুড। রাত্রিবেলা বই, মানে বই পড়ে, আমি বলছি না শুয়ে শুয়ে পড়ুক, সে ঘুমোতে যাওয়ার আগে বই পড়ুক। ইফ হি অর শি ফিলস টায়ার্ড, চলে যাক। বই পড়ার জন্য একটা ছোট রিডিং ল্যাম্প লাগিয়ে সেখানে পড়তে যাতে কোনো সমস্যা হয় না, তারপর গিয়ে ঘুমোতে যাক। কিন্তু যদি রাত্রেবেলা সে বলে মোবাইল না দেখলে ঘুম আসে না, মানে এটা হচ্ছে নিজের কাছে প্রবোধ দেওয়া, সান্ত্বনা দেওয়া, যে আমি তো বই পড়তেছি না, তাহলে আমি ওর একটা অল্টারনেট হ্যাবিট নিয়ে আসছি, আমাকে জাস্টিফাই করতে হবে, তাই বলছি। দ্যাটস অল। আচ্ছা, একেবারেই নয় যে ওটা প্রপার। আচ্ছা, দিদির একটা কোয়েশ্চেন আছে। এই পড়া নিয়ে যখন বললে বই পড়া, আমাদেরই ব্যাচের একটা বান্ধবী ছিল, লাস্ট মেবি 2-3 বছর আগে মারা গেল। সমস্যাটা হচ্ছে সে এত বেশি পড়তো না,
মানে সারাদিন, মানে সারাটা দিন মোটামুটি সে বই খোলা, বই পড়তে এত ভালোবাসতো। চোখের প্রবলেম হওয়ার পর ডাক্তার বারণ করেছিল পড়তে অত বেশি, সে মাকে বসিয়ে রেখে গল্প বই শোনাতো, যে মা পড়ছে সে শুনবে, তারপর সে ঘুমোতো। মানে পড়াটা তার কাছে এত বেশি মানে অ্যাডিকশন হয়ে গেছিলো একটা টাইপ। বাট সেই চোখের জন্য সে মারা গেল, এটা মানে কতটা, চোখে কি হয়েছিল সেটা তো সেইটা আমি ঠিক অবভিয়াসলি আমারও মনে নেই। মানে আমার যেটা মনে হয় যে বই পড়া টু এনিথিং টু দ্য লেভেল অফ অ্যাডিকশন ইজ ব্যাড, এনিথিং, ইভেন বুক রিডিংও যদি আমি বলি সেটাও যদি টু দ্য লেভেল অফ অ্যাডিকশন হয়, মানে আমি আমার মেয়েকে এভাবে বোঝাই যে অ্যাডিকশন কাকে বলে, যে আমার একটা জিনিস ভালো লাগে কিন্তু এমন ভালো লাগবে না যেখানে গিয়ে আমি বাকি সবার সঙ্গে ঝগড়া করে ফেলবো এই ভালো লাগার কাজটা করার জন্য। যদি কোনো মুহূর্তে আমার মনে হয় যে আমার মেয়ে কী করছে যে না আমি এই সময় টিভি দেখতে চাইছে, আমরা ওকে টিভি দেখতে হয়তো রেস্ট্রিক্ট করছি, বলছে টিভি দেখবো, ঝগড়া করছে আমাদের সঙ্গে, তখন আমি বোঝাই যে যদি তোর টিভি দেখাটা এতটা বড় ভালোবাসা হয়ে যায় যে ওটার জন্য তুই ইউ ক্যান ফাইট উইথ ইউর ক্লোজেস্ট ওয়ান্স, তাহলে সেটা অ্যাডিকশান। মানে এটা হচ্ছে অ্যাডিকশান। এবার সেটা টিভি হতে পারে, মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, ড্রাগস হতে পারে, যে এটাকে ছাড়া আমার চলছে না, মানে পৃথিবী একদিকে আর এই ইচ্ছেটা একদিকে, তাহলে দিস ইজ অ্যাডিকশান। টু দ্য লেভেল অফ অ্যাডিকশান নাথিং ইজ গুড। মানে বই পড়াটা আমার পাস টাইম হতে পারে, বা যারা ধরুন পড়াশুনো করে, বই লেখে, বুক রিভিউ লেখে, যেটা রাইটার অথর, তাদেরকে বই পড়তে হয়। আমি ছবি আঁকতে চাইলে আমাকে ছবি দেখতে হবে, আমাকে লিখতে গেলে আমাকে পড়তে হবে, তো টু দ্য এক্সটেন্ট তাদেরকে পড়তে হয়, কিন্তু এরকমও করতে পারে না যে তাই জন্য দেখতে পাবে না। ইনফ্যাক্ট দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমার কিছু না, আমি আই ক্যান কাউন্ট, ইনফ্যাক্ট আই হ্যাভ 3 পেশেন্টস হু আর আর্টিস্টস। একজন মারা গেছেন লিম্ফোমায়, তার আমি একটা চোখ করেছিলাম, সেকেন্ড আই প্রিপেয়ার করার সময় ওনার লিম্ফোমা বাড়াবাড়ি হয়, হি এক্সপায়ার্ড। আরেকজন পেশেন্টের আমি করেছিলাম, উনি 3জন আর্টিস্ট, একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো সেকেন্ড যার অপারেশন করেছিলাম তার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস ছিল, মানে প্রত্যেকটা মানুষের না এখন যেন বলা হয় পার্সোনালাইজ ট্রিটমেন্ট, যে ওনার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস ছিল। উনি হাতে এরকম ঝুলঝাড়ার মতন লম্বা একটা জিনিস নিয়ে, তার মাথায় ব্রাশ লাগানো থাকে, সেটা দিয়ে এরকম ওয়ালের ওপর এত বড় বড় ক্যানভাস পেন্ট করেন। তো ওনার ওই লেভেলের ভিশনটা দরকার। ওনার নিয়ার ভিশন নিয়ে হি ইজ নট ওয়ারিড, ফার ভিশন নিয়ে হি ইজ নট ওয়ারিড। বলছেন আমার ওইখানে যেন ক্ল্যারিটি থাকে। যে ভদ্রলোক মারা গেছিলেন উনি বারবার বলছিলেন ছানি অপারেশন করানোর আগে, সায়ন্তন আমি সামনের জিনিসটা দেখতে পাচ্ছি না, মানে ওই ছোট স্ট্রোকসগুলো উনি দেখতে পাচ্ছেন না, এবং ওনার যদি ওইটা না আসে তাহলে ছবির যে ডেপথ সেটা হারিয়ে যাচ্ছে। তাহলে তাদের জন্য পার্সোনালাইজ ট্রিটমেন্ট করতে হবে। আমি যে গ্লাস যদি চশমা লাগে, যদি ছানি অপারেশন নাই লাগলো, চশমা দিলেও সেটার পার্টিকুলার প্রেসক্রিপশন হতে হবে। তেমনি এই যে যার কথা বলছিল যে এতক্ষণ ধরে বই পড়ে, তার কিভাবে সে পড়ছে সেটা দেখতে হবে, সে প্রপার রিফ্র্যাকশন ইউজ করছে নাকি। এরকমও হতে পারে যে মানুষ বই পড়তে ইউজ করে কিন্তু তার চোখের পাওয়ার তাকে অ্যালাউ করে না যে সে দেখতে পাবে, তখন তাকে লো ভিজুয়াল এডস নিতে হয়, হয়তো এত বড় আতস কাঁচের মতন বড় বড় গ্লাস লাগিয়ে পড়তে হয়। সেটা যদি সে পড়তে আরম্ভ করে বেশিক্ষণ, তাহলে তাদের মাথা ব্যথা করবে। এই জায়গাগুলো স্পেসিফিক কেসেস বা স্পেশাল কেসেস। ইন জেনারেল কেউ যদি 2-3 ঘন্টা বই পড়াশুনো করে, আই ডোন্ট থিঙ্ক সেটা খুব বেশি হার্মফুল হবে। আরেকটা মিথ আছে যেটা আমি শুনতাম, যে বেশি ওয়েট তুললে দৃষ্টিশক্তি কমে যায়, এটা না অনেক জায়গায় আছে। মানে অনেকে বলে যে মায়োপিয়া থাকলে ওয়েট তুললে, অ্যাকচুয়ালি ওয়েট তোলার সময় কি হয়, ভালসালভা হয়, মানে আমরা শ্বাসটাকে থামিয়ে তারপর ওয়েটটা তুলি। লাস্ট যখন জার্কটা হয় তখন অনেকখানি জার্ক হয়, নিঃশ্বাস থামিয়ে আমরা জার্ক করি, তো এটাকে ভালসালভা ম্যানিউভার বলে। ভালসালভার জন্য কিছু কিছু টিপিক্যাল চোখের গন্ডগোল হয় না, অ্যাবসলিউটলি এটা বলা ভুল। ভালসালভা রেটিনোপ্যাথি হয়, রেটিনোপ্যাথি মানে রেটিনার উপরে হেমরেজ হয় বিকজ অফ ভালসালভা। এতটা প্রেশার হওয়ার জন্য অনেক সময় কিছু মাইনিউট ব্লাড ভেসেল ছিঁড়ে যেতে পারে, সেটাকে বলে ভালসালভা রেটিনোপ্যাথি। এরকম আরও কিছু কিছু, শুধু চোখে নয় অনেকগুলো জায়গাতেই ভালসালভার জন্য ভালভার জন্য পালমোনোপ্যাথি হয়, লাংসেও সমস্যা হতে পারে। বাট দ্যাট কামস উইথ এভরিথিং। নর্মালি যে মায়োপিক পেশেন্ট যারা ভয় পায় যে আমি তুললাম আমার পাওয়ার বেড়ে যাবে, চোখের পর্দা ছিঁড়ে যেতে পারে, প্রত্যেকটা মায়োপিয়ার পেশেন্টের কিন্তু এভরি 6 মান্থলি রেটিনা দেখানোর কথা। মানে আই হ্যাভ মেনি পেশেন্টের কিছু প্রবলেম নেই, কিন্তু তারা এসে প্রতি 6 মাসে এসে আমাকে একবার করে হাই হ্যালো বলে আর রেটিনাটা দেখিয়ে চলে যায়। কেন? বিকজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে আমি কিছু জিনিস যদি আগে আইডেন্টিফাই করতে পারি, তাহলে তার ট্রিট করলে যেরকম আউটকাম হবে, রাদার দেন খারাপ হয়ে যাওয়ার পরে ট্রিট করলে তার আউটকাম ওই লেভেলের হবে না। তো এইটুকু মেনটেন করতে হবে। কিন্তু ওয়েট তোলার জন্য চোখ খারাপ হয়ে যাবে, হ্যাঁ হয় না বলা ভুল, কিন্তু ইন জেনারেল হয় না। সো ওয়েট লিফটিংয়ের জন্য বরঞ্চ অনেকে এরকম প্রশ্ন করে যে ওয়েট লিফটিংয়ের সময় চশমাটা পড়ে আছে, হ্যাঁ ভাই জিম ইঞ্জুরি হতে পারে।
সে জিমিনির চশমা পড়ে গেল, চশমার এদিক থেকে খুলে পড়ে গেল, চোখের ওপর ওয়েট পড়ে গেল, সেটা হতে পারে। কিন্তু মায়োপিয়া থাকার জন্য আমি 140 কেজি তুললাম, আমার রেটিনা ছিঁড়ে গেল কালকে, এটা মানে এটা শুনতে ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো হয় না। আচ্ছা, আর একটা জিনিস আমি নিয়ে বলছিলাম, যেটা স্ক্রিন টাইম নিয়ে আপনি বলছিলেন, সেটা আমি শুনেছিলাম বলতে আমি একটা পডকাস্টেই শুনেছিলাম, সেটা হচ্ছে যে ডাক্তারটা বলছিল যে 20 মিনিটস যদি আমি দেখি, হয়তো সবসময় সম্ভব নয়, বাট 20 মিনিটস যদি আমি স্ক্রিন দেখি, একবার বাইরে সব থেকে দূরে কি আছে এটা দেখে নেওয়া উচিত। এটাকে 20-20-20 রুল বলে। হ্যাঁ, মানে এটা ওই বললাম, আমরা যারা ডাক্তারি লিখেছিল অ্যাকচুয়ালি তারা না খুব ভালো কল্পনা করতে পারে, দে আর ভেরি গুড, মানে খুব ভালো, যখন বলে শুনতে মনে হয় পোয়েটিক, মানে কবিতা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ফলো করা যায় না। রুলটা হচ্ছে এটাই যে এভরি 20 মিনিটস পরে 20 সেকেন্ডসের জন্য 20 ফিট দূরে তাকানো। আচ্ছা, মুদ্রা কথা হচ্ছে আধা ঘন্টায় একবার চোখটাকে রেস্ট দিতে হবে। তাকানোটা কি রেস্ট? দূরে তাকানোটাই রেস্ট। আমি এতক্ষণ ধরে কাছে তাকাচ্ছিলাম, তো আমার ফোকাসটা ছিল এখানে, ফোকাল লেন্থগুলো লেন্সের অন্যরকম ছিল। এবার যখন দূরের দিকে তাকালাম রিল্যাক্স করে গেল চোখের মাসেলসগুলো। দ্যাটস দ্য আইডিয়া। হয় তাকালাম বা চোখ বন্ধ করে বসে থাকলাম বা জল খাওয়ার ব্রেক নিলাম, কফি খাওয়ার ব্রেক নিলাম, কাইন্ড অফ দ্যাট। এর এগেনস্টও অবজেকশন আছে, সবাই বললো আমি মিটিংয়ের মধ্যেখানে যদি উল্টো দিকে তাকিয়ে দেখি, কালকে আমাকে বলো ভাই এসো টাটা বাই বাই। বাট ইটস এ ফ্যাক্ট। যদি কেউ জিজ্ঞেসও করে, আমি ওদেরকে পেশেন্টকে এভাবে বলি যে এই বসকে বলবেন স্যার আপনিও তাকান আমিও তাকাই, দুজনেই তাকাই, এতে পরের মিটিংটা দুজনে করতে পারি, দ্যাট উইল বি বেটার। আর একটা হয় ব্লু লাইট গ্লাসেস, ব্লু কার্ড গ্লাসেস। তো এইটা কি সত্যি কাজ করে? কারণ আমি এখনকার ডক্টর অনেক ক্ষেত্রে আমি শুনছি যে নেওয়া উচিত নয়। মানে এটা না খুব কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে এটা আদেও কাজ করে নাকি কাজ করে না, এটা করে কি লাভ হয়। মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি আমার নিজের জন্য কি ব্লু কার্ড নেব, আমি তখন বলবো দরকার নেই। আমি প্রথম কথা প্লেন একখানা চশমা নেব, এবং চশমার এই যে গ্লাস মেকিং যেটাকে বলে, যে লেন্সেসগুলো আমরা ইউজ করি, সেটার ওপর প্রচুর গবেষণা চলে এবং তার অনেক রকম ভ্যারিয়েশনস চলে এসছে। আগে বলতো কোটিং, এখন বলে যে না, যে প্রপার্টিটা আমরা কোটিংয়ের ওপর দিয়ে পাচ্ছি সেগুলোকে আমরা লেন্সের মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছি। তারপর বললো ডিজাইন চেঞ্জ হচ্ছে, তারপর বলছে এআই দিয়ে ডিজাইন দিয়ে আমরা লেন্সের প্রত্যেকটা জায়গায় পাওয়ারগুলোকে প্রেডিকশন করছি। সো টেকনোলজি ইজ এভার ইভলভিং। এবার ব্লু কার্ড ভালো না খারাপ আমরা জানি না। মানুষ বেসিক্যালি, আমার যেটা মনে হয় যে মানুষ নিজেকে সবসময় সান্ত্বনা দিতে চায়। আচ্ছা, যে ওই যে প্রথমে বললো না যে বই পড়ার সময় বলে যে বইয়ের জায়গায় মোবাইল দেখছি, তেমনি ব্লু কার্ড পড়লে প্রবাবলি মানুষ, আমার যেটা মনে হয়, এটা অ্যাবসলিউটলি আমার মতবাদ, যে ব্লু কার্ডটা পড়ে মানুষ ভাবতে চায় এটা তো পড়ে নিয়েছি, এবার স্ক্রিন দেখতে কোনো অসুবিধা নেই, চোখের তো আর কোনো ক্ষতি হলো না। মানে আই হ্যাভ হার্ড পিপল সেইং দ্যাট, যে এসে অ্যাবসলিউটলি ড্রাই আই, আমাকে একটা সাইক্লোস্পোরিন দিতে হচ্ছে বা একটু বেশি ডোজের ওষুধ দিতে হচ্ছে, সেই অবস্থায় এসে পেশেন্ট আমাকে বলছে আমি তো গ্লাস করিয়ে নিয়েছি। এই একটা বড় কোম্পানির নাম করে বললে, এই কোম্পানির এত দামি গ্লাস, 17,000 টাকা 18,000 টাকা দামে গ্লাস ইউজ করছি, তাও কেন হচ্ছে, মানে চার্জ করছেন উনি এসে যে কেন হচ্ছে, আমার গ্লাসটা কেন ইনএফেক্টিভ। এটাকে বোঝায় কি করে যে এটা যদি বা কিছু প্রোটেকশন দেয়, কোনো গবেষণাই বলছে না যে সেটা আমাকে 100% প্রোটেকশন দেয়, এবং আপ টু আ সার্টেন পয়েন্ট অফ স্ক্রিন টাইম করতে পারে, 3 ঘন্টা 4 ঘন্টা। কেউ যদি বলছেন 13 ঘন্টা স্ক্রিন টাইম আমার, আর 13 ঘন্টা স্ক্রিন টাইমে ব্লু কার্ড পরে করি, আদারওয়াইজ আর কিছু আমি ফলো করি না, এবার বলছেন আমার ড্রাই আই কেন হলো, তো এটা ইনএফেক্টিভ থিঙ্কিং। আচ্ছা, মানে ইটস অ্যাকচুয়ালি এ মিথ, সেটা বলাটা ভুল হবে, কিন্তু যে ভীষণ এফেক্টিভ জিনিস তা নয়। ইন অ্যাডিশন টু আদার লাইফস্টাইল হ্যাবিটস, তার সঙ্গে এটা কাজ করতে পারে, কিন্তু শুধু ব্লু কার্ড মানুষকে বাঁচিয়ে দেবে এটা ভাবনা ভুল। আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আমার একটা ছিল, কিন্তু আমার ওই চশমাটা পরলে আমি যাই না, নর্মালি কম্পিউটারে যখন বসে আছি ঠিক আছে, নর্মালি যখন আমি বাই চান্স ভুলে ওই চশমাটা পরে বেরিয়ে গেলাম, আমার চোখ ব্যথা হতো, এটা আমি জানি না আমার কেন হতো, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি ওর জন্য পড়ি না। মানে এটার জন্য অ্যাকচুয়ালি হয়তো ব্লু কার্ড দায়ী কতটাখানি জানি না, মানে প্রত্যেকটা ছোট করে বলি, মানে এগুলো গ্লাস টেকনোলজি ইজ এ ফ্যাসিনেটিং থিং। এখন যদি মানে আই হ্যাভ আ পার্সন, সাঁতরা বলে হি ইজ ওয়ার্কিং অন লেন্সের ওপর IIT Delhi-তে কাজ করে, তো অ্যানাদার পার্সন ইজ ওয়ার্কিং ইন IIT H, তো এরা দুজনেই না মানে ওই লেন্সের এটার ওপর কাজ করে। যে এখন দেখবে একটা নতুন টার্ম এসছে যে রিভার্স লেন্সেস, মানে রিভার্স লেন্সেস মানে হচ্ছে, আগে আমরা জানতাম চশমার সামনের দিকে ঢাল থাকে, এখন চশমা যদি উল্টো দিকে ঢাল থাকে, তো ওয়েফার টেকনোলজি বলে যে আমরা লেন্সটাকে কীভাবে তৈরি করছি, কত থিনার লেন্সেস বানাতে পারি। তো লেন্সের গোটা জায়গার পাওয়ারটা আমার চোখের জন্য নয়, আমরা চোখের গোটা চশমার গোটা পার্টটা দিয়ে আমি দেখি না,
চশমার কিছু পার্টিকুলার পার্ট দিয়ে কিছু পার্টিকুলার জিনিস দেখার জন্য দেখি। ছোট করে বলি, নিয়ার, ইন্টারমিডিয়েট, ফার, এই 3টে জোন আমি মেনলি দেখতে চাই। তো যার যেরকম কাজ, মানে আই হ্যাভ এ পেশেন্ট অফ এয়ার ইন্ডিয়ার একজন ভদ্রলোক আছেন, উনি পাইলট, তো উনি এসে বলছেন যে আমার গ্লাসটা এখন আমি, ওনার ইন্টারমিডিয়েট কত জরুরি মানে বুঝতে পারবে যখন উনি প্রগ্রেসিভ বানিয়েছেন, প্রগ্রেসিভের জন্য নিয়ার কারেকশন দেওয়া রয়েছে, তো উনি মোবাইল টোবাইল সুন্দর দেখতে পান। বাট বিকজ অফ হিজ প্রফেশন ওনাকে কী করতে হয়, এই রকম ডিস্টেন্স, অ্যাট হ্যান্ডস ডিস্টেন্স কিছু জিনিস স্ল্যান্ট অবস্থায় থাকে, এই সুইচগুলো ওনাকে দেখতে হয়। ওনার সামনের ডায়াসটা এত বড়, এতগুলো সুইচ থাকে, এটাকে পড়তে পড়তে দেখতে হয়। এবার যখন উনি ল্যান্ড করছেন তখন সামনের দিকে তাকিয়ে আবার একটুক্ষণের জন্য এটা করে আবার ওই দিকে তাকাতে হয়। তাহলে ওনার রিকোয়ারমেন্টটা খুব স্পেসিফিক, যে ওনার ইন্টারমিডিয়েট জোনটা বড় হতে হবে, ইন্টারমিডিয়েট ভিশনটা প্রপার হতে হবে। কিন্তু যে অথর সে তো লিখছে, তার নিয়ার জোনটা বড় হতে হবে, নিয়ার জোনের যেন ফ্লেক্সিবিলিটি থাকে, চশমাটা ওঠানামা করলেও নিয়ার জোনটা যেন কিছুক্ষণ ধরে ওকে ফ্লেক্সিবিলিটি দেয়, এই জোন থেকে এই জোনের মধ্যে ভালো দেখে। আবার যে ধরো ড্রাইভার, মানে যিনি ড্রাইভ করেন, তার ক্ষেত্রে ফার জোনটা বেশি দরকার রাদার দেন নিয়ার জোন। সামনে যদি নিয়ার জোন চলে আসে, ওই দূরের জিনিসটা দেখতে দেখতে সামনে কেউ ক্রস করে গেলে দেখতে পাবে না, রাইট? তো এই প্রত্যেকের রিকোয়ারমেন্টসগুলো আলাদা, সেই অনুযায়ী চশমাগুলোর ডিজাইন আলাদা হয়। তো আমি তোমারটা প্রবাবলি যেটা হয়েছে সেটা কম্পিউটার সেফ ভার্সন দেওয়া রয়েছে, তো কম্পিউটার সেফ ইন্টারমিডিয়েট জোনেশন খুব ভালো দেয়। আচ্ছা, যদি দামি ঠিকঠাক কোম্পানির বা ঠিকঠাক মডেলের বানাও, তাহলে কম্পিউটার ইন্টারমিডিয়েট জোনেশন খুব সুন্দর দেবে, মানে কম্পিউটার স্ক্রিনে ঝাঁ চকচকে দেখতে পাবে। কিন্তু এতে ফার বেশি দেওয়া থাকে না, ফারের জোনটা ছোট। যখন আমি তুলে নিয়ে এবার বাইরে আমি বাইক চালাতে আরম্ভ করলাম বা গাড়ি চালাতে আরম্ভ করলাম, তখন ফারে গিয়ে আমার মনে হবে কিছু অস্বস্তি হচ্ছে, ঠিক পরিষ্কার দেখতে পাচ্ছি না। প্রবাবলি বিকজ অফ ইটস এ কম্পিউটার সেফ জোন, ইটস নট ফর আ ড্রাইভিং পারপাস। এগুলো স্পেসিফিক কেন হচ্ছে? আগে তো কোনোদিন এগুলো হতো না। আগে আমরা বাবারা ওই ছোটো ইউজ করছে, তলায় একটা গোল্লা মারা ঠাকুমার থাকতো, এবার মাঝখানে একটা কাটা এক্সিকিউটিভ বা নর্মাল বাইফোকাল পোর্শন আছে, তাতে মানুষ দেখতে পাচ্ছে। কারণ এখন আমরা, প্রথম কথা, আমাদের জবের রিকোয়ারমেন্টসগুলো ডিফারেন্ট। আগে আমাদের চোখের চারপাশে কতজন পাইলট থাকতো বা কতজন ড্রাইভ করতো, এখন সেই সংখ্যাটা বেড়েছে এবং আমরা পারসিভ করতে পারছি। মানে আমি কম্পিউটারে খারাপ দেখছি আর গাড়ি চালাতে গেলে ভালো দেখছি, বা উল্টোটা, কম্পিউটারে ভালো দেখছি গাড়ি চালাতে গেলে খারাপ দেখছি, বা একটা পার্টিকুলার পজিশনে মোবাইল ল্যাপটপ ইউজ করতে গিয়ে দেখছি ভালো দেখছি না। এই পারসেপশনসগুলো এখন মানুষের মধ্যে বেড়েছে। সো আওয়ার মার্কেট ইজ ম্যাচিওরিং। এই অবস্থায় আমাকেও বুঝতে হবে অ্যাজ এ কাস্টমার যে কোন গ্লাসটা আমার জন্য স্পেসিফিক। যে কোনো গ্লাসে যে কোনো জায়গায় চলে গেলে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গুড আইডিয়া। মানে ব্ল্যাঙ্কেট সলিউশন নেই এটার কোনো। বুঝতে পেরেছি, পুরোটাই কাস্টমাইজড হয়েছে। এক্স্যাক্টলি, দ্য ওয়ার্ড উড বি কাস্টমাইজড। আর একটা হয় সানগ্লাস। ওকে, সানগ্লাস পরা ভালো কি খারাপ? আবার বলছি, ঠিকঠাক কোম্পানির ইউজ করলে, মানে একদম ওই মেলায় পাওয়া প্লাস্টিকের সানগ্লাস, জানি না তাতে কী পাওয়ার আছে কি না আছে, কোনো গ্র্যাজুয়েশন নেই, কিন্তু নোন কোম্পানি ঠিকঠাক সানগ্লাস ইউজ করলে তাতে কোনো পাওয়ার দেওয়া থাকে না ইউজুয়ালি, এবং তাতে হরিজেন্টাল মানে গ্লোগুলো কমানো থাকে, রিফ্লেক্টেড লাইট কম ঢুকবে। যে লাইটসগুলো আমাদের চোখে গ্লো করে আসে সেগুলো মোস্টলি রিফ্লেক্টেড হয় এবং সেগুলোর হরিজেন্টাল ডিরেকশন থাকে। তো ওর পোলারাইজেশনটা এমনই থাকে যে ওইটাকে ব্লক করে দেয়। তো আমি 100 জায়গায় হয়তো 80 বা 70 বা 60 আলো দেখবো, কিন্তু সেই আলোটা আমি ভালোভাবে দেখবো, মানে আমি ক্রিস্টাল ক্লিয়ার দেখবো, এরকম না যে জল করছে গোটা পৃথিবীটা আমার কাছে। আমি ড্রাইভ করার সময় সব সময় সানগ্লাস পরি, আমার ভালো লাগে, পোলারাইজ সানগ্লাস পরলে আমার মনে হয় বেটার দেখতে পাচ্ছি। কিন্তু এরকমও মানে যাদের পাওয়ার আছে তারা কী করবে, তখন তাদের জন্য টিন্টেড গ্লাসেস আছে। টিন্টেড গ্লাসেসের মধ্যেও ভ্যারাইটি পাওয়া যায়, যে আমি টিন্টেড গ্লাস কার জন্য কোন রকম টিন্টেড গ্লাস, দ্যাট ইজ এগেন ইম্পর্টেন্ট, ডিপেন্ডিং অন দ্য ব্যাকগ্রাউন্ড ইউ আর ইউজিং মোস্টলি ইন ইউর লাইফ। তার জন্য কোন রকম টিন্ট লাগবে সেটারও অপশানস থাকে, সেটা আমাকে ভাবতে হয়, কাস্টমাইজেশন করতে হয়। বা টিন্ট করলে সেটাকে আমি গ্র্যাজুয়াল টিন্ট করব, যেরকম আমরা ওই পাওয়ার পয়েন্টে যখন দেখি না, তখন ওখানে গ্রেডেশন দেখায় না, যে একটা পুরোটা ব্ল্যাঙ্ক পুরোটা লাল হয়ে গেল বা লাল থেকে সাদা হতে হবে, তো এরকম টিন্ট করব নাকি গোটাটাই আমি একটা টিন্টে করব, আমি ফটোক্রোম্যাটিক নেব কি নেব না। ফটোক্রোম্যাটিক নিলে যে কিছু পার্সনস বলে যে আমি এখন রোদ্রে আছি, আবার একটু পরে বাড়ির মধ্যে ঢুকে যাবো, তাহলে আমি ফটোক্রোম্যাটিক নিয়ে নেবো, একটাতেই সলিউশন হয়ে যাবে। আমি কিন্তু ফটোক্রোম্যাটিকের ভীষণ এগেনস্ট, আমি বলি কখনোই এটা হয় না। দুটো আলাদা গ্লাস ইউজ করুন, একটা বাইরের জন্য টিন্টেড গ্লাস ইউজ করুন, একটা বাড়ির জন্য নর্মাল গ্লাস ইউজ করুন। ওটা এখানে এসে সাদা হয়ে যাবে, আপনি ভালো দেখতে পাবেন, মানে 2+2 4 এরকম হয় না, কিছুটা থেমে যায়। হ্যাঁ, তো তারপরে 2 দিন পরে অভিযোগ আরম্ভ হয় যে কেন হলো, আমি তো আমার এক্সপেকটেশন ছিল সেটা মিট আপ হলো না। তার থেকে বেটার হ্যাভ 2 গ্লাসেস। আচ্ছা, তাহলে আপনাদের জানিয়ে রাখি, ধর্মতলা 60 টাকার গ্লাস পড়বে না। এখানে আমার একটা জিনিস আমি শুনেছিলাম, যে অনেক, এটা জাস্ট ভিডিও রিলস হিসেবেই দেখছিলাম, যে
সানগ্লাস পরা একজন বলছে ভালো নয়, কারণ আমরা যখন রোদে বেরোচ্ছি সানগ্লাস পরে যখন বেরোচ্ছি আমরা সেই হিটটাকে বা আলোটাকে আমরা চোখ কমিয়ে আমাদের দেখাচ্ছে, তার ফলে আমাদের স্কিন নাকি সেন্সিটিভিটিটা কমিয়ে দিচ্ছে, এরকম কোনো এটা ব্যাপার? আমার জ্ঞানও তো কিছু নেই। চোখের আমাদের কিছু মেকানিজমস আছে, বাইরের এই যে বাইরের লাইট কতটা বেশি আছে সেটাকে আমরা বলি ইলুমিনেশন। তো ইলুমিনেশনটা বেশি হলে একরকম চোখ অ্যাডাপ্ট করে, কম হলে আরেক রকম অ্যাডাপ্ট করে। তো ডে টাইম ভিশন আর নাইট টাইম ভিশন দুটো মানুষের একটা মানুষের সবসময় আলাদা হয়, আলাদা আলাদা সেলস কাজ করে তার জন্য। আর পিউপিল, আইরিস যেটা হয়, যেটা ব্রাউন কালার বা ব্ল্যাক কালার আমরা দেখতে পাই, তার মধ্যিখানের ফুটোটাকে বলে পিউপিল। তো ওই পিউপিলটার মধ্যিখানে পুরোটাকে বলে আইরিস। এই আইরিসটা কিন্তু আমরা পিউপিলটার সাইজটা কিন্তু ডিপেন্ড করে কতটা লাইট আছে। যদি বেশি বাইরে লাইট থাকে তাহলে কনস্ট্রিক্ট করে যাবে, আর যদি বাইরে কম লাইট থাকে তাহলে ওটা ডাইলেট করে যাবে, বড় হয়ে যাবে। দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজি উই হ্যাভ। কিন্তু তার উপরে সানগ্লাস হচ্ছে অ্যাডেড, যে ওটার পরেও আমি তোকে কিছুটা হেল্প করছি। যদি সেটাই একমাত্র হতো তাহলে যারা ওই ডেজার্টে ঘুরে বেড়ায় তারা সবসময় সানগ্লাস পরার কথা ভাবতো না, বা এত সানগ্লাসের বিক্রি হতো না। নিশ্চয়ই কিছুটা অ্যাডেড হেল্প হয়। এবার সেটা পড়লে চোখ খারাপ হয় নাকি আমি বলতে চাইছি এটাই, যে ইউজুয়ালি হয় না। আপনারা যদি ঠিকঠাক কোম্পানির নর্মাল সানগ্লাসেস ইউজ করেন বা প্রপার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলেন, অপথলমোলজিস্টকে বললেন যে এটা আমার প্রবলেম, আমি এই ধরনের জিনিস চাই, তখন তাকে টিন্টেড গ্লাসেস দেওয়া হলো বা ফটোক্রোম্যাটসও দেওয়া হলো, সেটা ইউজুয়ালি হার্মফুল হয় না। ইউজুয়ালি হয় না, এবার তারও এক্সেপশন হতে পারে, বাট ইউজুয়ালি হতে তো সবকিছুই পারে, এটা বলা যায় না। এবার আসি 2024-এ না 23-এ ছেয়ে গেছিল আই ফ্লু। ওকে, আমাদের ওখানে বলতে চোখ উঠেছে, চোখের উপর চোখ উঠেছে, জয় বাংলা। হ্যাঁ, তো জয় বাংলা বললে আবার চাপ আছে, যাই হোক। তো আমি যদি বলি যে এই আই ফ্লু বা জয় বাংলা বা যাই হোক, এই জিনিসটা নিয়ে অনেক কিছু, মানে অনেকে বলতে এই ওর চোখের দিকে তাকাস না, তুই সানগ্লাস পর নয় ছড়িয়ে যাবে, আমি তাকালেই ছড়িয়ে যাবে। এটা কি তাকালে ছড়ায়? হ্যাঁ, ডিপেন্ড করছে। প্রথম কথা, এটা একটা বড় স্পেকট্রাম। তো মোস্টলি তখন হেমারেজিক কনজাংটিভাইটিস হচ্ছিল, তাই জন্য ওরকম বাজে দেখতে লাগছিল, বিভৎস দেখতে লাগছিল, চারপাশে ব্লিড করে গেছে। ইটস হেমারেজিক কনজাংটিভাইটিস। তখন বলছিল অ্যাডিনোভাইরাস দিয়ে হচ্ছে। তারপর অ্যাডিনোভাইরাসের একটা স্ট্রেনের জায়গায় আরও অন্য স্ট্রেন এলো, ইকোভাইরাস এলো। তারপর দেখা গেলো শুধু ওটা না, তার সঙ্গে অ্যালার্জিক কনজাংটিভাইটিসও হচ্ছে। ইটস এ বিগ স্পেকট্রাম, কনজাংটিভাইটিস ইজ এ বিগ স্পেকট্রাম। আনলেস অ্যান্ড আনটিল ইনফেক্টিভ, সেটা স্প্রেড করার চান্সেস কম। মানে বারবার একজন মানুষ এসি নন এসি করছেন, একবার এসিতে কাজ করছে, একবার নন এসিতে কাজ করছে, বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই সময় ঠান্ডা লেগে বা ধুলো লেগে চোখ লাল হয়ে গেল, এগুলো অ্যাবসলিউটলি নন ইনফেক্টিভ। এতে কোনোভাবেই কোনো স্প্রেড হওয়ার চান্স নেই, একজনের থেকে অন্যজনের হবে না। বাট ইয়েস, ইনফেক্টিভ কনজাংটিভাইটিসে কিন্তু স্প্রেড হওয়ার চান্সেস থাকে। তবে তাকালে হয়ে যাবে সেই মানে সত্যযুগ ত্রেতা যুগের আইডিয়াটা কলি যুগে খাটবে না, হয়তো ছুঁতে হবে। মানে আমার ওখানকার কোনো ইনফেক্টিভ কোনো একটা সিক্রেশনস ওইখান থেকে আমার চোখে পৌঁছতে হবে। তো সেটা ডিরেক্টলি হাত দিয়ে আসতে পারে, আমি তার সঙ্গে হ্যান্ডশেক করলাম, সে তার আগে চোখে কিছু হাত দিয়ে এলো, সেভাবে হতে পারে। বা সে কোনো একটা কমন জিনিস ইউজ করে, রুমাল ইউজ করে বা টয়লেট্রিজ ইউজ করে, যেটা আমিও ইউজ করলাম, সেখান থেকে স্প্রেড হতে পারে। আমি সবসময় বলি যে আমি ওষুধ ইনস্টিটিউট করার 72 আওয়ার্সের পর থেকে উনি নন ইনফেক্টিভ। তার আগে থেকে মানুষজন একটু সাবধানে থাকে। ইউজুয়ালি সে যখন আমার কাছে আসছে, সে অলরেডি কিন্তু 3-4 দিন পরে আসছে। মানে তার ইনফেক্টিভ পিরিয়ডটা 3-4 দিন আগে থেকে 3-4 দিন পর অবধি থাকে। টোটাল 6-7 দিন থাকবে অ্যাটলিস্ট, এর বেশিও হতে পারে ডিপেন্ডিং অন স্ট্রেন্স, কিন্তু এই 6-7 দিন থাকে। তাহলে আগে সে 3 দিন কাটিয়ে এসেছে, ততদিনে বাড়ির লোকজন যা এক্সপোজার পাওয়ার পেয়ে গেছে, তারপরে বাকি 3 দিন যেন না পায়, ডোজ অফ দ্য এক্সপোজার যেন কম হয়। এবার তারপরে মানুষের প্রশ্ন থাকে, তাহলে আমি অন্য একটা ড্রপ ইউজ করি? মানে ইউজুয়ালি ওষুধ দোকান বলে দেয় যে এটা ইউজ করুন, তাহলে আর হবে না। এখন এগুলো আমরা কি ড্রপ ইউজ করবো? আমি তো অ্যান্টিব্যাকটেরিয়াল ইউজ করবো। যদি ভাইরাল থেকে হয়ে থাকে থোড়েই সেটা প্রোটেকশন দেবে, সেটা প্রোটেকশন দেবে না। এগুলো ওইভাবে হয় না। মানে আমি ড্রপ ইউজ করলাম আর আমি প্রোটেক্টিভ হয়ে গেলাম, সেটা ডিপেন্ড করছে আমার ইমিউনিটি স্ট্যাটাস কী। ভাইরাসের ক্ষেত্রে ইমিউনিটি স্ট্যাটাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন HRG থাকে, হাই রিস্ক গ্রুপ থাকে, একটা এল্ডারলি মেল আছে, 70 বছর 75 বছর বয়স, হয়তো উনি ক্যান্সারের পেশেন্ট, উনি ইমিউনিটি অলওয়েজ লো বা বেড রিডেন পেশেন্ট, তার ক্ষেত্রে আমি দিতে পারি যে বাড়িতে একটা অলরেডি কনজাংটিভাইটিস এসেছে, হাউস হেল্পের হয়েছে, সেক্ষেত্রে আমি তার করতে পারি। বা একটা বাচ্চা রয়েছে, ছোটো বাচ্চা রয়েছে, তাকে আমি দূরে সরিয়ে রাখবো, তাকে প্রিভেন্টিভ মেজার্স দিতে পারি। কিন্তু এটা অ্যাডাল্ট ইয়াং পেশেন্টের, মানে ইয়াং অ্যাকম্পানিং পার্সন পেশেন্টের সঙ্গে তার মানে প্রিকশন নেওয়া বা ড্রপ লাগানো আমি করে যৌক্তিকতা খুঁজে পাই না। প্রথম কথা, উনি অলরেডি এক্সপোজড হয়েছেন, যদি হওয়ার হয় ওনার হবেই, আর যদি আটকানোর হয় একটু প্রিকশনস ইউজ করুক, হয় না।
আমার অভিজ্ঞতা বলে যে 10 জন ইনফেক্টিভ পেশেন্টসের ক্ষেত্রে মানে ইনফেকশন একজনের থেকে আরেকজনের হলো, সেটা ইউজুয়ালি 1 জন 2 জন 3 জন ম্যাক্সিমাম হয়, বাকি 7 জনের কিছু হয় না, ওখান থেকেই সেরে যায়। আচ্ছা, আর এটা হয় কিসের জন্য? মানে একটা তো বললেন যে এসি, ওটা আলাদা পার্ট, কিন্তু এই মেইনলি যেটা ছড়ায়, এটা কারো কাছ থেকে ইনফেকশন এসছে, কোনো একটা সোর্স থাকবে। মানে না আমি বলছি যে এটা তো একটা একটা ছুঁয়ে ছড়াচ্ছে, লাইক যেটা হচ্ছিল, বাট ধরুন আমার প্রথম হয়েছে, সেই ক্ষেত্রে কারো কাছ থেকে এসেছে না, কারো কাছ থেকে এসছে ওটা বুঝলাম, বাট প্রথম যদি কারো হয় সেই মানে সবকিছু তো একটা প্রথমবার হবে, মানে দ্বিতীয়বার হওয়ার আগে তো প্রথমবার বলতে হবে যে হয়েছে, তো এসছে, মানে এটা কোনো কারণ নেই, কোনো কারণ না অ্যাবসলিউটলি। মানে একজনের এবারের পুরো 3 মাস সবার এতজনের চোখ লাল হলো, আমার হলো না, তাহলে আমার ইমিউনিটি খুব স্ট্রং, আমি খুব স্ট্রং মানুষ, পরের বারের প্রথমেই হয়ে গেল। তো এটার না কোনো অঙ্ক নেই। ইমিউনিটি কীভাবে রিয়াক্ট করবে জানি না, কোন স্ট্রেন দিয়ে ইনফেকশন হচ্ছে জানি না, মিক্সড স্ট্রেন দিয়ে ইনফেকশন হচ্ছে নাকি জানি না। বুকিশ রিডিং বলে যে প্রত্যেকটার আমার তাহলে সোয়াব নিয়ে এখানে গিয়ে মানে প্যাথোলজিতে গিয়ে বলা উচিত, বা যে আমার কোন অর্গানিজম আছে আপনি খুঁজে বার করুন। এটার খুব একটা যৌক্তিকতা হয় না ভাই। মানে এবার একজন মানুষ এসছে আমাকে দেখাতে, বললাম যে এই 2টো ওষুধ লাগান সেরে যাবে, তাকে যদি বলি যে আবার আপনি সোয়াব নিয়ে গিয়ে দেখান, উনি সেরে তো যাবেনই, তারপরে আমার মুখ আর হবেন না, এটুকু বলতে পারি। সো এটা প্র্যাকটিক্যালি হয় না। বুকিশ রিডিং বলে ইউ শুড গো ফর ইট অল দ্য টাইম। স্পেশালি যেটাকে আমরা এপিডেমিক বলি, সেই সময় একটা এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশনস হয়। ইফ ইউ মানে অথরিটিজের সেটা করা উচিত যে সেগুলো থেকে স্ট্রেন নিয়ে টেস্ট করা উচিত, তাহলে ওরা বুঝতে পারে যে এই পার্টিকুলার স্ট্রেনটা কোথা থেকে এলো। আচ্ছা, মানে সেটা আবার ভবিষ্যতে হতে পারে নাকি, হ্যাঁ, এটার জন্য করে। এবার আপনাকে জিজ্ঞেস করি একটা জিনিস, সেটা হচ্ছে আই নিয়ে কি কি মিথস আছে মার্কেটে, লাইক মানে যেগুলো আপনি দর্শককে বলতে চান যে এগুলো একদমই ভুল, এগুলো নিয়ে বেশি ভাববেন না, বা এটাও হতে পারে যে এই ভুলগুলো করছেন এগুলো করবেন না, এগুলো করা উচিত না, বেসিক জিনিসপত্রগুলোই যেগুলো লোকের ভুল ধারণা আছে। প্রথম কথা হচ্ছে আমার একটা জিনিস খুব মনে হয় ডায়াবেটিস নিয়ে বলা উচিত, যেটা মানুষের ভুল ধারণা আছে যে ডায়াবেটিসে চোখ দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোস্টলি টাইপ 2 DM হয়, মোস্টলি মানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস মোস্টলি হয়, এবং তাতেও কিন্তু বারবার প্রত্যেকটা জায়গায় রিডিংস বলে, যে লিটারেচার বলে যে চোখের রেটিনার চেক আপ কিন্তু রেগুলারলি করানো উচিত। এভরি 6 মান্থলি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে রেটিনার চেক আপ করানো উচিত। কমপ্লিকেশনস মানে ডায়াবেটিসে যদি 100 জন মানুষের ডায়াবেটিস হয়, ইন্ডিয়া মানে সাউথ ইস্ট এশিয়া ইজ গোয়িং টু বি ডায়াবেটিক ক্যাপিটাল বাই 2030। তো আমাদের এখানে 45 মিলিয়নসের ওপরে ডায়াবেটিসের সংখ্যা আসবে, মানে এটাই প্রেডিকশনস বলছে। তার মধ্যে 100 জনের মধ্যে 20 জনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, এবং এই 20 জনের মধ্যে আর্লি ডায়াগনোসিস হয় 2 জনের, মানে 18% ডায়াগনোসিস হয় লেট ডায়াগনোসিস। 100 জনের মধ্যে 3 জনের VTDR হয়, ভিশন থ্রেটনিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে তার ভিশন একদম খারাপ হয়ে যাবে, ইররিভার্সিবলি খারাপ হয়ে যাবে, মানে আদারওয়াইজ মানুষ ভালো কিন্তু খারাপ হয়ে যাবে। আর সেকেন্ডলি ডায়াবেটিসের ক্রনিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মানে ডায়াবেটিসের যতগুলো কমপ্লিকেশনস হয়, যতগুলো অর্গানে কমপ্লিকেশনস হয়, সবগুলোই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস, এবং এর জন্য না ক্রনিক স্টেজটা খুব ইম্পর্টেন্ট। মানে আজ মানে পেশেন্ট এসে বলে যে আজ আমার সুগার ভালো আছে, তো আমি যেটা বারবার প্রশ্ন করি যে আপনার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন করানো আছে, HbA1c করানো আছে, বা 2 মাস আগে কীরকম ছিল, এবং পেশেন্ট ডেলিবারেটলি মোস্ট অফ দ্য টাইমস 2 মাস আগের গল্পটা বলে না, তখন কিন্তু অনেকখানি সুগার হয়তো বেশি ছিল, 400-300 কিছু একটা ছিল, তা এখন 160 এসছে, এখন দেখাতে এসছে, তার আগে কিন্তু উনি ভাবেননি। ডায়াবেটিসের জন্য ক্যাট্রাক্টও খুব তাড়াতাড়ি হয়, ডায়াবেটিক ক্যাট্রাক্ট অ্যাভারেজ এজের আগে ক্যাট্রাক্ট হয়, রেটিনার প্রবলেম আগে হয়। এবার তার জন্য যদি কোনো চিকিৎসা লাগে, ইঞ্জেকশন লাগে, ট্রিটমেন্ট লাগে, অপারেশন লাগে, সেটাও আর্লি ডায়াগনোসিস করা উচিত। এটা হচ্ছে ডায়াবেটিসের একটা খুব কমন মিথ। আমার মনে হয় যে মোস্ট অফ দ্য টাইমস ডায়াবেটিসের পেশেন্টস ভাবে যে আমার তো কোনো আউটওয়ার্ডস কোনো এক্সপ্রেশনস নেই, মানে কোনো সিমটমস হয় না। ডায়াবেটিসে কি হয়, মানুষ বলতে পারে যে আমি ওষুধ খাই, কিন্তু একটু ওষুধ খেলে সিমটমস সেরে যায়, তখন কিছু করেন না। কিন্তু এটা আমার মতে প্রপারলি ট্রিট করা উচিত, প্রপার টাইমে এসে দেখানো উচিত। আরেকটা মিথ হচ্ছে যে বাচ্চাদের চোখের প্রবলেম হয় না, মানে স্কুল থেকে বললে তারপর আসেন। এটার আগে আমার প্রত্যেকটা প্যারেন্টের কাছে একটা রিকোয়েস্ট যে ওনার স্কুলের যে টিচার রয়েছে তাকে জিজ্ঞেস করুন যে বাচ্চা কি ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ দুটো জায়গাতে বসে ইকুয়াল অ্যাকাডেমিক পারফরমেন্স দেখায়। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। বাচ্চাকে স্কেল করার খুব একটা উপায় আমাদের কাছে নেই। ফার্স্ট বেঞ্চে বসলে বা লাস্ট বেঞ্চে বসলে ও ক্লাস ওয়ার্ক ইকুয়ালি করে। ইফ দ্যাট ইজ গোয়িং অন, তাহলে প্রবাবলি বাচ্চার কিছু প্রবলেম নেই। আর যদি সম্ভব হয় একবার করে বাচ্চাকে এসে চেক আপ করান, যেন পাওয়ার না থাকে।
কারণ বাচ্চার যদি পাওয়ার থাকে এবং এটা আনকারেক্টেড হয় তাহলে কিন্তু অ্যাম্বলায়োপিয়া হয়ে যায়, মানে বাকি সমস্ত কিছু নর্মাল কিন্তু চোখে দেখতে পাবে না। তাই জন্য 6 বছর বা 5 বছরের মধ্যে যদি ডায়াগনোসিস আমরা করতে পারি, দ্যাট ইজ বেস্ট টাইম, যে আমরা কারেকশন দিলাম, প্রয়োজনে প্যাচিং করলাম, ভিশন উইল বি রিভার্টেড ব্যাক। না হলে 6 ভিশন আসবে না, ভবিষ্যতে কোনো চাকরিতে বসতে গেলেও অসুবিধা হতে পারে। দিস আর দ্য টু থিংস আই থিংক। বাচ্চাদের ক্ষেত্রে কি বলছেন, মানে যদি চোখে প্রবলেম নাও থাকে তাও ছোটবেলায় দেখানো উচিত? মানে 5-6 বছর বয়সে যখন ও ওই ক্লাস 1-এ উঠতে যাবে তার আগে একবার চেক করি নেওয়া উচিত, কিছু আছে কিনা, এটা রুটিন চেকআপের মতো, ইট শুড বি ডান। আচ্ছা, আর এতক্ষণ আমরা চশমা নিয়ে অনেক কিছু বললাম, তো চশমার লেন্সের মধ্যে পার্থক্য কি? লেন্স কি বেটার, মানে কন্ট্যাক্ট লেন্স? এটা আবার কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে এটার বেটার আর কোনটা বেটার কোনটা ভালো ওয়ার্স সেটা বলা খুব ডিফিকাল্ট, এটা পার্সোনাল চয়েসেস। মানে আমি যেমন প্রেফার করি না কন্ট্যাক্ট লেন্সেস খুব একটা, আমি বলি না, কন্ট্যাক্ট লেন্সের অনেক প্রবলেম হতে পারে, ওয়ার্পেজ হতে পারে, ইনফেকশনস হতে পারে, এবং ওয়্যারিং হ্যাবিটসগুলো মানুষের ডিফারেন্স হয়। কেউ পরে নিল তারপর চেঞ্জ করতে ভুলে যায়, সলিউশনের চেঞ্জ করার আগে হাত ধোয় না, সেখান থেকে ইনফেকশনস দেখেছি। তার মানে কি চশমা খুব ভালো না? যে কন্ট্যাক্ট স্পোর্টস করে, যে বাস্কেটবল খেলে, সে তার ক্ষেত্রে হয়তো এই লাগবে, কন্ট্যাক্ট লেন্সই লাগবে, বা কিছু ডিজিজের জন্য কন্ট্যাক্ট লেন্সই পার্টিকুলারলি লাগে, সেটা হবে। কিন্তু আদারওয়াইজ কন্ট্যাক্ট লেন্স আমি প্রেফার করি না, বাট আমি এটা কখনোই বলবো না যে কন্ট্যাক্ট লেন্স ইজ ওয়ার্স দ্যান গ্লাসেস। কন্ট্যাক্ট লেন্স ক্যান অলওয়েজ বি ইউজড, বাট ইট ক্যান বি ইউজড। স্পেশালি অনেকে প্রেফার করে 7-8-এর ওপরে মায়োপিয়া রয়েছে, তো এত পাওয়ার সে নর্মালি বাইরে বেরোতে পারছে না, তখন তাকে বলবে কন্ট্যাক্ট লেন্স দিতে। হ্যাঁ, ফিটিং প্রবলেম হয়, 1-2 দিনে হয়তো ফিট করলো না, প্রপার ফিটিং করতে গিয়ে কিছুদিন সময় লাগে, বাট ইয়েস কন্ট্যাক্ট লেন্স ক্যান বি ইউজড, ওয়াই নট? আচ্ছা, মানে এটা টোটালি যেটা বলছেন ডিপেন্ড করে কি সিচুয়েশন আছে, যেটা হ্যাঁ, মানে পেশেন্টের উপর ডিপেন্ড করে, এবং একবার ডাক্তারের কনসালটেশন করাবেন যে কন্ট্রা ইন্ডিকেশনস ফর, মানে যেটার জন্য কন্ট্যাক্ট লেন্স ইউজ করা উচিত নয় সেগুলো কিছু নেই, তো সেটা যেন ডাক্তারবাবু একবার দেখে নেন, তারপরে আপনি যেখান থেকে ইচ্ছে করান, ডাজন্ট মেক আ প্রবলেম। এখন তো প্রচুর টেকনোলজি চলে এসছে, ওকে, এরকম কি সম্ভব? আমি জানি না, আমি নিজে থেকে বলছি যে ধরুন টেকনোলজির মাধ্যমে আপনার পাওয়ারটা চলে গেল, মানে আপনাকে আর চশমা পড়তে হচ্ছে না। কনসেপ্ট ইজ কল্ড, মানে অনেকগুলোর জন্যই হয়, কনসেপ্ট ইজ কল্ড মায়োপিয়া কন্ট্রোল। মায়োপিয়া কন্ট্রোল বলে একটা কনসেপ্ট এসছে, এর দুটো ব্রড রয়েছে, পিলার্স রয়েছে। একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, একটা হচ্ছে অপটিক্যাল। ফার্মাকোলজিক্যাল মানে 0.01% অ্যাট্রোপিন দিয়ে আমরা বলি যে বাচ্চার মায়োপিয়া ক্যান বি কন্ট্রোল। আরেকটা বলি মায়োপিয়া কন্ট্রোল কিছু গ্লাস, পার্টিকুলার কিছু টাইপের গ্লাস কারেকশন দিয়ে, স্পেকটাকেল কারেকশন দিয়ে, ইনফ্যাক্ট কন্ট্যাক্ট লেন্স কারেকশন দিয়েও আমরা মায়োপিয়ার, প্রগ্রেসিভ মায়োপিয়াকে অ্যারেস্ট করতে পারি এবং টু সাম এক্সটেন্ট রিভার্স করতে পারি। তো এর জন্য প্রচুর লিটারেচার্স রয়েছে, বাট আমাদের ইন্ডিয়াতে দিস ইজ এ নিউ কনসেপ্ট। প্রবাবলি ওয়েস্টে অনেকদিন ধরে কনসেপ্টটা চলছে, ইন্ডিয়াতে ইটস এ নিউ কনসেপ্ট, ইটস রানিং অন কোয়াইট 10-15 বছর 20 বছর পরে হয়তো এটার এক্স্যাক্ট কী আউটকাম হলো সেটা বলা যাবে। মানে এরকম এখন বলাটা খুব টু প্রিম্যাচিওর হবে যে আমি এখন বলে দেবো ইয়াস ইট ইজ ভেরি মাচ এফেক্টিভ। ইয়েস, ইট হ্যাজ সাম এফেক্টিভিটি। যেমন অ্যামব্লায়োপিয়ার জন্য আমরা যেটা বলছিলাম একটু আগে, যে গঠনগত সমস্যা নেই কিন্তু চোখে কম দেখে, এরকম মানুষের জন্য আমাদের কাছে ট্রিটমেন্ট মোডালিটিস খুব লিমিটেড। কি করব? প্যাচিং করব, তো এবং সেটাও বলে প্যাচিং এফেক্টস বেস্ট বিলো 6 years, না আপ টু 12 to 14 years ইট ক্যান বি এফেক্টিভ, বাট তারপরে খুব কম এফেক্টিভিটি হয়। এখন তার জায়গায় অনেক রকমের থেরাপি এসছে, রেড আর গ্রিন গ্লাস দিয়ে করা হয়, এবং সেগুলোর জন্য কিছু কিছু গেমস এসছে, কম্পিউটারে কিছু গেমস দিয়ে করা হয়। তো দের আর থিংস উইচ আর ওয়ার্কিং। এবার সেটা লং টার্মে কতগুলো পেশেন্টের, মানে আমরা কোন জিনিসটাকে বলি ভালো, যে আমি বলছি যে ছানি অপারেশনের লেন্স বসালে মানুষটা ভালো দেখে, তার মানে সেটা ওভার দ্য টাইম পিরিয়ড, কোয়াইট এ লং পিরিয়ড, সে অনেক মানুষের ওপর ব্যবহার করে দেখা গেছে মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রে সেটা এফেক্টিভ। তবে আমি জিনিসটাকে স্ট্যাম্প দিচ্ছি যে ইয়েস দ্যাট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট। আমি একটু আগে বললাম ছানির জন্য কোনো ওষুধ কাজ করে না, তার জন্য একটাই ট্রিটমেন্ট হয় অপারেশন। এটা কিন্তু অনেকে না বলবে, অনেক আয়ুর্বেদ না করবে, কিন্তু আমরা খুব গায়ের জোর নিয়ে বলতে পারছি, কারণ কি এটা ক্লিনিক্যালি প্রোভেন। তেমনি আমি যেগুলো বললাম সেগুলোও ক্লিনিক্যালি প্রোভেন, কিন্তু টু দ্যাট এক্সটেন্ট অত নাম্বারসের উপর প্রোভেন নয়, ইন্ডিয়াতে অন্তত নয়। কারো কিছুদিন সময় দিন, হয়তো সেটাও প্রোভেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আই ডোনেট কি করা উচিত?
এটা কিন্তু খুব ভালো টপিক, মানে আমি ভীষণ ভীষণ সাপোর্ট করবো। আই ডোনেট আমাদের সবার করি, ইভেন অর্গ্যান ডোনেটই আমাদের সবার করা উচিত, সববার করা উচিত। প্লেজ ফর্ম নেটেও আছে, সবাই ডাউনলোড করতে পারেন, বা আমি দিয়ে দেবো আপনাকে ফর্ম, আপনার গ্রুপে দেখান। প্লেজ ফর্ম নিয়ে আপনারা সবাই আই ডোনেশন করুন, অর্গ্যান ডোনেশন করুন, শুধু আই ডোনেশন নয়। মানে দেখুন, সবাই অর্গ্যান ডোনেট করলেও সবার সমস্ত কিছু জিনিস যে ইউজ করা যাবে এটা নয়, কিন্তু যেটা ইউজ করা যাবে তাতে কিন্তু একজন মানুষের মধ্যে আমার একটা অর্গ্যান বেঁচে রইলে শুধু নয়, সেই মানুষটার জীবনটা কিন্তু সার্থক হবে। মানে যে দেখতে পাচ্ছিল না, যার কর্নিয়াল ওপ্যাসিটি আছে, তার আমি একটা আমার ফ্রেশ কর্নিয়ার মৃত্যুর পরে দানের জন্য লিখে গেলাম, সেটা দেখিয়ে মানুষটা কিন্তু 4টে বছর দেখতে পেতে পারে, বা 10টা বছর 15টা বছর সে পৃথিবীটাকে দেখতে পাবে। সো ইট মেক্স এ ডিফারেন্স। আমি যে ধর্মাবলম্বী হই না কেন, আমার নশ্বর শরীরের তো তারপরে আর কোনো ব্যবহার নেই, কিন্তু যদি এই প্লেজ ফর্মটা দিয়ে যাই, তার কতকগুলো পোর্শনের কিছু ব্যবহার হতে পারে, অন্য একটা মানুষের জন্য ব্যবহার হতে পারে, এবং সেটার কোনো বিজনেস নেই। সরকার খুব ফ্লুইড, খুব ট্রান্সপারেন্ট একটা সিস্টেম করে রেখেছে যে অর্গান কীভাবে ডোনেট হবে, কোথায় হবে, সেটার প্রিজার্ভেশন কীভাবে হবে, সেটার ইউসেজ কীভাবে হবে, এগুলো খুব ট্রান্সপারেন্ট। এখানে কোনো নোংরা কিছু খারাপ ব্যাপার নেই, খুব ভালোভাবে অর্গান ডোনেট করা যেতে পারে। এবং সেই প্লেজ ফর্মটা যদি সাইন করে যান, মানে ইট সেভস এ পারসনস লাইফ টু সাম ওয়ে অর আদার। এটা সবসময় করা উচিত। ঠিক, মারা যাওয়ার পর তাহলে তাদেরকে ইনফর্ম করতে হবে যে হ্যাঁ, মারা যাওয়ার পরে এবার নিয়ারেস্ট কিথ অ্যান্ড কিনের দায়িত্ব, যে সব থেকে নিকটাত্মীয়র দায়িত্ব, যে উনি ওই ফোন নাম্বারটায় জানালেন যে উনি দান করে গেছেন, এবং তারপর এসে ওরা যখন কালেক্ট করতে আসবে তখন আরেকটা কনসেন্ট ফর্ম থাকবে, সেটা নিয়ারেস্ট আত্মীয়কে, রিলেটিভকে দিতে, সই করে দিতে হবে। কিন্তু অবশ্যই যেন সবাই করে, অ্যাটলিস্ট আমরা উই আর ইয়াং, আমাদের সবার করা উচিত। মানে মৃত্যু অবধারিত জিনিস, একদিন না একদিন আসবে, এবং আমি আশা করি সবারই যেন নির্দিষ্ট সময়ের পরেই আসে, এবং তখন কিন্তু এই অর্গানটাকে আমরা ডোনেট করে এইটুকু আমরা সোসাইটির জন্য করতে পারি, এবং ইট রিকোয়ার্স নাথিং। মানে এর জন্য আমার বিশাল কিছু কোনো টাকাও খরচা করতে হয় না, কিছুই করতে হয় না, সরকারের সিস্টেমের মধ্যে জিনিসটা চলবে। কিন্তু এখন এই যে দুদিন আগে গ্রিন করিডোর শুনেছেন, যে দুর্গাপুর থেকে চলে গেল, দুর্গাপুরে একটা কিডনি ট্রান্সপ্লান্ট, একজন মানুষ বাঁচলো, তো একজন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি তো বাড়লো, তেমনি একজন মানুষের দৃষ্টি তো আসবে। মানে উই হ্যাভ সিন ব্লাইন্ড পার্সনস, আমি বললাম না 3 মিনিট না 1 মিনিট একটু চোখ বন্ধ করে হেঁটে দেখুন, ইট উইল গিভ ইউ অ্যান এক্সপিরিয়েন্স হোয়াট আ ব্লাইন্ড পার্সন এক্সপিরিয়েন্সেস এভরি টাইম, এভরি সেকেন্ড ওই মানুষটা ফিল করে। পৃথিবী না একটা জায়গাও দেখতে পায় না, ও বাকি সেন্সগুলো দিয়ে পৃথিবীটাকে সেন্স করে। তার কাছে পৃথিবীর পারসেপশন আর আমার কাছে পারসেপশন অনেক অনেক আলাদা। তো একটা ব্লাইন্ড পার্সনকে যদি কিছুটা আলোও দিতে পারি, আমার হাতটাকে হাতের মতন এত স্বচ্ছ না দেখে কিছুটাও যদি ও দেখতে পায়, তাহলে তার পৃথিবীটা কিন্তু অন্যরকম হবে। মানে একটা আমরা ভিজুয়াল ডিসেবিলিটির উপর কাজ করি, এটা শুধু জাস্ট ডিসেবিলিটি নয়, মানে মানুষটাকে না ব্রাত্য করে দেয় সমস্ত কিছু থেকে, সে ডিপেন্ডেন্ট হয়ে যায়, কাজ করতে যাবে ডিপেন্ড। এখন তো অ্যাক্সেসিবল ইন্ডিয়া এসছে, প্রত্যেকটা জায়গায় বলেছে প্রপার ট্রলি যেন উঠতে পারে, এরকম র্যাম্প থাকতে হবে, সেগুলো করেছে। কিন্তু মোস্ট অফ দ্য প্লেসেস স্টিল নাও এগুলো কিন্তু ইনঅ্যাক্সেসিবল। তাহলে একটা মানুষকে যদি আমি একটা চোখেও ভিশন দিই, তাহলে কিন্তু সেই মানুষটার ক্ষেত্রে সেটা অ্যাক্সেসিবল হয়ে যাবে। এইটুকুই দাবি। তবে অর্গান ডোনেশন অ্যান্ড কর্নিয়াল ডোনেশন শুড অলওয়েজ বি ডান। আর যেটা বলছিলাম ওই নিয়ে, যে ওটার কি কোনো টাইমিং আছে, যে এই টাইমিংয়ের মধ্যে ইনফর্ম করতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইয়েস দেয়ার আর টাইমিংস। টাইমিংসের ওপরেও অর্গান কতটা ইউজ করা যাবে সেটা করা হয়, কিন্তু ইন জেনারেল ফর সাধারণ মানুষের জন্য বলি যত তাড়াতাড়ি সম্ভব জানান। এবার সেটা আপনারা বলবেন যে না দেরি হয়ে গেল, জানিয়ে কি লাভ হবে, বলে ওটা ভাববেন না। যদি একজন মানুষ আপনার আত্মীয় যিনি মারা গেছেন, যিনি কিনা প্লেজ করে গেছেন যিনি অর্গান ডোনেশন করবেন, তাহলে দেরি হোক আগে হোক, আপনার পক্ষে যেটা সব থেকে তাড়াতাড়ি সম্ভব সেভাবে জানান। মানে সেই মানুষের ওইটুকু ইচ্ছেকে একটু সম্মান দিন, ব্যাস, আর কিছু না। ইভেন যদি সেই মানুষটাকে আপনার মনে হয় যে না উনি প্লেজ করে যাননি, কিন্তু আমার মনে হয় যে না ডোনেট করা উচিত, আমার কোনো নিকট আত্মীয় তিনি মারা গেছেন, আমার মনে হচ্ছে ডোনেট করে দেওয়া উচিত, তাহলে অন্য মানুষের কাছে অবশ্যই করুন, অবশ্যই করুন। মনে রাখবেন এটা করার মধ্যে দিয়ে ওই দিকের যে মানুষটি মারা গেলেন তার কোনো একটা অংশ আরেকজন মানুষের মধ্যে জীবিত থাকবে। এই পৃথিবীতেও ওই নশ্বর শরীরের কিছুটা থাকবে, পুরোটাই সর্বভূতে বিলীন হয়ে যাবে না। তো এটা করলে খুব ভালো হয়, এবং এটার জন্য নিজে করুন, অন্যদেরকেও উৎসাহিত করুন, এটা সবসময় করা উচিত। আমি এটা নিয়ে আর লাস্ট কোয়েশ্চেন করবো এই বিষয়টা নিয়ে। আমি জানি না বোকা বোকা কোয়েশ্চেনটা হবে কি না, তাও করছি। ধরুন আমাদের পাশের বাড়িতে কেউ এরকম আছে যে চোখে দেখতে পায়, ওকে, এবার আমি ডোনেট করে গেছি, এবার আমার বাড়ির লোক বললো আচ্ছা এটা তো নিতেই আসবে, তো একে এই পাশের বাড়ির লোকটাকে কি দান করা যাবে না সরকারিভাবে যাকে দেবে? এটা করা যায় না, এটা অ্যাবসলিউটলি না।
আচ্ছা। মানে এটা ভেবে দেখুন যে কার কখন কি হবে সেটা যদি আমরা অ্যালাউ করতে আরম্ভ করি, মানে সরকারের যেটা নীতি, সরকার যদি সেটাকে অ্যালাউ করতে আরম্ভ করে, তাহলে তার মধ্যে ব্ল্যাক মার্কেটিং ঢুকবে, তার মধ্যে বিজনেস ঢুকবে। তো ইট রিমেন্স অ্যাবসলিউটলি অ্যানোনিমাস। কেউ জানতে পারে না যে তার অর্গান কোথায় ইউজ হয়েছে, কিন্তু সেটা ইউজ হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে সেই কানেকশনটা সরকার খুব লজিক্যালি এবং ডেলিবারেটলি হতে দেয় না, এটা সঠিক করেন। কারণ আজ আপনি বলছেন পাশেরটার জন্য, এবার পাশের মানুষটি যদি বড় শক্তিশালী গুন্ডা হন, তাহলে সে আপনার গলায় ধরে বলতে পারে ওই চোখটা আমায় দিয়ে দাও, আমার চোখের ক্ষেত্রে লাগাবো। তো আজ হয়তো তার মধ্যে কোনো পাওয়ার রিলেশন নেই, কিন্তু দুদিন পরে যে পাওয়ার রিলেশন তৈরি হবে না, একটা কোনো সাবোতাজ থাকবে না, একটা জোর জবরদস্তি থাকবে না, কিছু খুন মার্কাটারি থাকবে না, সেটা কে বলতে পারে? অ্যানোনিমাস ইজ অলওয়েজ গুড অ্যান্ড ইট হ্যাজ অলওয়েজ প্রুভেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সমস্ত অর্গান ডোনেশন অ্যানোনিমাসই হয়। আচ্ছা আচ্ছা, লাস্ট জিজ্ঞেস করি, চোখ ঠিক রাখতে কী কী করা উচিত? মানে কী করা উচিত বলাটা খুব ডিফিকাল্ট। প্রথম কথা হচ্ছে ওই আগে যেটা বলছিলাম, রিপিট করব, যে হেলদি লাইফস্টাইল, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যে সকালবেলায় উঠে কিছুক্ষণ নিজের শরীরকে দিন, সে আধ ঘন্টা হলেও হাঁটুন, জিমে যান, ওয়ার্কআউট করুন, ব্যায়াম করুন, যোগা করুন। আর আমি এখন আমাদের এজের লোকজনদের জন্য বলবো, ছোটো বাচ্চা আছে তাকে নিয়ে খেলতে বেরোন, বাচ্চারও ভালো লাগলো, আপনারও ভালো লাগলো। অ্যান্ড কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। কোয়ালিটি টাইম স্পেন্ড না করলে নিজের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ কোনোটাই ভালো থাকবে না। সেকেন্ডলি, স্ক্রিন টাইম কমান অ্যাজ লিটল অ্যাজ পসিবল। কতক্ষণ যদি আপনি বলেন, যে মানে বলা মানুষের জীবিকার উপর ডিপেন্ড করে। একজন আইটি প্রফেশনালকে আমি বলতে পারি না যে আপনি আধ ঘন্টা স্ক্রিন ইউজ করুন। তো অ্যাজ লিটল অ্যাজ পসিবল, যতটা না করলেই নয়। কেউ একটা স্টুডেন্ট ওখানেই ক্লাস করে, তাকে তো বলতে পারি না যে আপনি করবেন না, করুন, কিন্তু যতটুকু কম করা সম্ভব আপনার পক্ষে ততটুকু করুন। আর প্রত্যেকটা প্রিকশনস ইউজ করুন, বিগার স্ক্রিন ইউজ করুন, তাতে রিডিং মোড অন করুন, ব্রাইটনেস কম রাখুন, প্রপার ডিস্টেন্স মেনটেন করুন, স্ক্রিন টাইম ইউজ দ্য লাস্ট। অ্যান্ড থার্ডলি উড বি ডায়েটারি হ্যাবিট প্রপার করুন। প্রসেসড ফুডের থেকে ন্যাচারাল ফুডস বেশি খান, কার্বস কমান, কার্বোহাইড্রেটস কমান, গ্রিন ভেজ বেশি রাখুন। যত গ্রিন খাবেন তত আপনার শরীর সেটাকে টলারেট করতে পারবে বেশি। ক্যালোরি ইনটেক কমান, ক্যালোরি ইনটেক বেশি দরকার নেই, আমাদের শরীরের বিশাল কিছু ক্যালোরি লাগে না। আমরা যে ভাবি যে হ্যাঁ এতটা ভাত, এবার বলবেন যে হ্যাঁ আগের জেনারেশনের থেকে আমরা এই জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, নট রিয়েলি। হয়তো তখন এই কনসেপ্টটা ছিল না, এখন এই কনসেপ্টটা এসছে, কিন্তু আমাদের অত ক্যালোরি লাগে না। সো উই শুড হ্যাভ লেস ক্যালোরি, অ্যাজ লেস অ্যাজ ক্যালোরি পসিবল, রাইট? অ্যান্ড লাস্টলি, চোখের জন্য যদি বলেন তাহলে প্রপার রিফ্র্যাকশন করুন, দেখুন যে আপনি দেখতে পাচ্ছেন কি না। যদি আপনি ডায়াবেটিস বা মেটাবলিক সিন্ড্রোমের হন, রেগুলার আই চেক আপ করুন এভরি 6 months ফর ইউর রেটাইনা। ফর ক্যাট্রাক্ট অ্যান্ড অল দিস গ্লাস রিলেটেড থিংস ইউ শুড হ্যাভ অ্যাটলিস্ট ইয়ারলি অফথ্যালমোলজিক্যাল চেক আপ। আমার যেটা মনে হয় যে বছরে অন্তত একবার আই চেক আপ করানো উচিত। কারণ আমি এরকমও পেশেন্ট পাচ্ছি 4.5 5.5 মায়োপিয়া, কিন্তু সে আসছে 2 বছর 3 বছর পরে চেক আপ করাতে। তো সেটা আনঅ্যাটেন্ডেড মায়োপিয়া হচ্ছে, তার কারেকশন হলো টু দ্য রেইজ হলো 0.25 0.5 কাছাকাছি, কিন্তু সে যদি রেগুলারলি হতো হয়তো এই রেইজটা হতো না। সেকেন্ডলি, ইফ ইউ আর ওয়্যারিং গ্লাসেস, ওয়্যার ইট রেগুলারলি গ্লাস ওয়্যার করতে হবে। এরকম নয় যে মাঝে মাঝে ওইটুকু দেখার সময় পড়ি, বাকি সময় খুলে পকেটে রেখে দিই, আমার গ্লাস পরতে ভালো লাগে না, আমার ওটা পড়লে মনে হয় দেখতে ভালো লাগছে না। টেক এ গুড ফ্রেম, if you're not liking, take a good frame, wear contact lens, but you have to have correction for the refractive error. I mean, it's a part of your life. এটা হতে পারে আমি যেমন জামা কাপড় পরি সেরকমই চশমা পরি। জামা কাপড় না পরে যেমন আমি কোনো কাজ করতে বেরোই না, তেমনি চশমা না পরে বা লেন্স না পরে আমি বেরোবো না, কন্ট্যাক্ট লেন্স না পরে আমি বেরোবো না। দ্যাট শুড বি ইনকর্পোরেটেড ইন মাই মাইন্ড, যে আমি এটা কিন্তু আমার ডেলি হ্যাবিটের মধ্যে পড়ে। জাস্ট এইটুকু সময়ের জন্য করলাম, সেটা যদি কার রিডিং গ্লাস লাগে সেটা আলাদা কথা, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস ইফ ইউ আর হ্যাভিং রিফ্র্যাক্টিভ কারেকশন দেন ইউ শুড ওয়্যার ইট কন্টিনিউয়াসলি। দ্যাটস দ্য আইডিয়া। This would be my summary. থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। আমি খুব জ্বালিয়েছিলাম যে এই দিন করুন ওই দিন করুন। আমরা অনেক কিছু জানলাম আজকে, আর আমার জানারও দরকার ছিল, কারণ আমার মনে হয় চোখটা নিয়ে, মানে আমি যেহেতু সাফার করছি, তো আমার মনে হয় দর্শকদের জানার খুব দরকার যে চোখটা অন্তত ঠিক রাখুন। আর কিছু আপনি নেগলেক্ট করুন, যা ইচ্ছা করুন, মানে কোনো কিছুই নেগলেক্ট করা উচিত নয়, বাট চোখটাকে ঠিক রাখা দরকার। থ্যাংক ইউ। আমরা হয়তো আবার কোনো দিন বসতে পারি অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই শেষ করি। থ্যাংক ইউ।